সবার কি অবস্থা বলো? তোমাদের সাথে তো আমাদের এবার ফার্স্ট, এটা হচ্ছে ফার্স্ট ইনিশিয়াল স্টার্টিং হলো। পড়ালেখা কি তোমরা কি কেউ সিলেবাস টেবাস কিছু জানো আদৌ, বা আমাদের ব্যাচ থেকে কি তোমাদের সাথে কোনো কথাবার্তা বলা হয়েছে এগুলোর গাইডলাইন বিষয়ে? কেউ রেসপন্স করো একজন। জি ভাইয়া, দেওয়া হচ্ছে। কি কি বলা হয়েছে? কোর্সে কি কি থাকবে এগুলো, নাকি জাস্ট হচ্ছে যে তোমার ওভারভিউটা হালকা করে এমন? একটা ওভারভিউ দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে আমি প্রথম থেকে শুরু করে আমি যে সাবজেক্ট গুলো নিবো আর কি, সেগুলো তোমাদের ফার্স্টের থেকে শুরু করি। তোমাদের হচ্ছে কি, আমরা এটা খোলার মেইন রিজন হচ্ছে যে আমরা যখন ফার্স্ট শুরু করছিলাম আর কি, বুয়েটে 14 সপ্তাহের ক্লাস হয়, এটা তো তোমরা জানো জানো। জি। 14 উইকস এর ক্লাস হয়। তারপরে কয়েকদিন পিএলএস ছুটি থাকে, তারপরে এক্সামটা হয় মেইনলি। এই 14 সপ্তাহ ক্লাসের মধ্যে আমরা প্রথমে মিনিমাম 7 সপ্তাহ গেছে হচ্ছে যে আমাদের বই খুঁজতে, কিভাবে পড়ালেখা করব, স্যাররা কিভাবে কোশ্চেন করে, কিভাবে পড়ালেখা হয়, এটা জানতে চাই। সুতরাং আমরা চাচ্ছিলাম যে তোমরা এই বিষয়টার জন্য ফেস না করো, এই প্রবলেমটার জন্য ফেস না করো। সেখানে আমরা যতটুকু পারবো চেষ্টা করব তোমাদেরকে গাইডলাইন দেওয়ার, তোমাদেরকে যতটুকু সম্ভব হেল্প করার আর কি। এখন তোমরা আমাদের যদি সাপোর্ট করো, আমাদের সাথে যদি সাপোর্টিভ ভাবে চলতে পারো, তাহলে তোমাদেরও ভালো হবে, আমাদেরও ভালো হবে আর কি, আমাদের তোমাদের বোঝাইতে সুবিধা হবে আর কি। তখন আমি তোমাদের নিব হচ্ছে যে ম্যাথ 137, সিভিল ড্রয়িং, আর হচ্ছে ফিজিক্স 101 আর 102। 102 হচ্ছে তোমার মেইনলি ল্যাব এটা, আর 101 হচ্ছে তোমার নর্মাল হচ্ছে ক্লাস হবে আর কি। এখন এখানে ম্যাথের হচ্ছে তোমার 3 ক্রেডিটস এর 3 ক্রেডিটের কোর্স আর কি। ক্রেডিট সিস্টেমটা তোমরা এটা জানো? ক্রেডিট সিস্টেমটা কি? থিওরি কোর্সে 1 ক্রেডিট মিনস হলো 1 আওয়ার, মানে উইকে। হ্যাঁ, তোমার 3 ক্রেডিটের কোর্স মানে হচ্ছে তোমার একটা উইকে আর কি, একজন একটা উইকে 3টা ক্লাস হবে আর কি। 3 ক্রেডিটের কোর্স মানে এটা। সিভিল ড্রয়িং হচ্ছে তোমার 1.5 ক্রেডিটের, এটা হচ্ছে উইকে একটা করে ক্লাস হয়। ফিজিক্স হচ্ছে তোমার 3 ক্রেডিট, আর হচ্ছে তোমার সেশনাল হচ্ছে তোমার 1 ক্রেডিট, 1.5 ক্রেডিটের। এখন নর্মালি তোমরা শুনতে পাবো হচ্ছে তোমার মেইনলি যেগুলা আপাতত 1 0 লেভেল 1 টার্ম ওয়ানে, লেভেল 1 টার্ম ওয়ানে তোমাদের 3 ক্রেডিটে হাইস্ট আর কি, 3 ক্রেডিটের উপরে নাই। সুতরাং 3 ক্রেডিটের গুলো যখন তুমি ভালো করতে পারবা, তোমার সিজি আলটিমেটলি ভালো হবে আর কি। বাকিগুলা 1.5 ক্রেডিটেরটা এফেক্ট ফেলে ঠিক আছে, বাট অত একটা তোমার এফেক্ট ফেলবে না অন্যান্যের উপরে। তোমার 3 ক্রেডিটের কোর্সে যদি তুমি আউট অফ 4 যদি 3.75 আসে, আর 1.5 ক্রেডিটের কোর্সে তোমার আউট অফ 4 যদি তোমার 3.75 আসে, এটা বেশি এফেক্ট করবে তোমার সিজির উপরে। আর এখন কথা হচ্ছে তোমার বুয়েটে প্রত্যেকটা এক্সাম যেটা হয় আর কি, টার্মের এক্সাম তো হয়, সাথে হচ্ছে তোমাদের যেগুলো সিটি হয়, সিটিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ক্লাসের মধ্যে আর কি। সিটিতে যেগুলো 3 ক্রেডিটের কোর্স, সেগুলো সিটি হবে তোমার 4টা টোটাল। 4টা সিটির মধ্যে বেস্ট 3টা সিটি তোমার কাউন্ট হবে। প্রত্যেক সিটিতে মার্ক 20 করে থাকে। এখন স্যাররা করতে পারে কি, প্রথম 3 সপ্তাহ তোমাদের কোনো পরীক্ষা হবে না, তোমাদের কিচ্ছু হবে না, প্রথম 3 সপ্তাহ স্যাররা পড়াবে। পড়ানোর পরে 3 সপ্তাহ পর থেকে আস্তে আস্তে স্যাররা সিটি নেওয়া শুরু করবে। 3 ক্রেডিটের কোর্সে তোমার 3জন টিচার থাকে। 3জন টিচার 3টা সিটি তো নেবে, এবং যে হচ্ছে তোমার সিনিয়র টিচার, মোস্ট সিনিয়র টিচার বা মোস্ট জুনিয়র টিচার, একজন একটা সিটি এক্সট্রা নেবে আর কি। মোট 4টা সিটি হবে, 4টা সিটির মধ্যে তোমার বেস্ট 3টা সিটিতে তুমি আউট অফ 60 কত পাও, সেটা তোমার কাউন্ট হবে। এবং ওভারঅল মার্ক হচ্ছে, এক্সামের মার্ক হচ্ছে 300 মার্ক। এখানে সিটির হচ্ছে 60 মার্ক, আর হচ্ছে তোমার অ্যাটেন্ডেন্স 30 মার্ক। আর বাকি থেকে যে 210 মার্ক, তোমার টার্ম এন্ডে, টার্ম ফাইনালে তোমার 210 মার্কের এক্সাম হয় এটা। আউট অফ 210 তুমি কত পাও? এবং তোমার যদি এখানে 60-এর মধ্যে এবং 30-এ 30 থাকে, এবং 60-এর মধ্যে তুমি অ্যাটবেস্ট তুমি যদি 60ই পাও, তাহলে তো তোমার এখানে ভালো। তোমার 60 এবং 30, এটা মানে কত, 90 মার্ক তোমার অলরেডি, 90 মার্ক আছেই। এবং একটা সিটি, তোমার এই যে সিজি তোমার কেমন আসবে, তোমার কেমন করা লাগবে এক্সামে, এটা তুমি বেস্ট কি
তোমার 3টা সিটি মিলে তুমি আউট অফ 4টা সিটি 3টা সিটি মিলে 60-এর মধ্যে কত পাও? ধরো তুমি 56 পাইলা। 56 পাওয়ার মধ্যে তুমি 210 মার্কের মধ্যে টোটাল 56 মার্ক যদি তুমি ভুল করো তাহলে তোমার এ প্লাস থাকবে। যদি তুমি 56 থেকে 1 মার্কও বেশি ভুল করো, 57 বা 58 মার্ক যদি ভুল করো বা কম পাও পরীক্ষায়, তাহলে তোমার ওটা এ প্লাস থাকবে না, 3.75 চলে আসবে। এই হিসাবে তুমি হিসাব করতে পারো, তোমার সিটির মার্ক দেখে তুমি টার্মেন্টের প্রিপারেশন নিতে পারো আর কি। এটা গেল ওভারভিউ, ওভারঅল কেমন কি হয়। এবং টার্মেন্টের প্রশ্ন তুমি সবাই বলছে কিনা জানি না, টার্ম ফাইনাল করার জন্য আগের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো সলভ করা লাগে। প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তুমি যদি সলভ করো তখন দেখবা স্যারদের প্যাটার্ন সেম। আরেকটা কথা হচ্ছে কি, তোমার কোন সাবজেক্ট কোন টিচার নেবে। আমাদের যেমন সিভিল ড্রয়িং, ম্যাথ বা ফিজিক্স যেটাই বলো না কেন, আমাদের যে টিচার নিছে তোমাদের 80%, এই যে সিভিল ড্রয়িংটা তোমাদের যে স্যার নেবে কপিল স্যার, কপিল স্যার সবারই কপিল স্যার নেই সিভিল ড্রয়িংটা, কপিল স্যার ক্লাস নেই। বাট প্রশ্ন যে স্যার করে, প্রশ্নের মনে করো টিচার যখন ভিন্ন হবে তখন প্রশ্নের প্যাটার্নটাও ভিন্ন হবে। আমাদের যে স্যার প্রশ্ন করছে তার প্যাটার্ন একরকম ছিল, তোমাদের যে স্যার প্রশ্ন করবে তার প্যাটার্ন আরেক রকম হবে। সুতরাং তোমাদের স্যার যে স্যার প্রশ্ন করবে আর কি, যে স্যার পড়াচ্ছে, তোমার খোঁজা লাগবে প্রিভিয়াস ইয়ারে কোন ব্যাচের সে স্যার প্রশ্ন করতে বা ক্লাস নিছে। তুমি যখন সেটা খুঁজে বের করতে পারবে এবং তার প্রশ্নের প্যাটার্ন যখন জানতে পারবে তখন তুমি বুঝতে পারবে হ্যাঁ এই স্যার এখান থেকে প্রশ্ন করে, এগুলো ইম্পর্টেন্ট। বইটা কখনোই পরীক্ষায়, টার্মেন্টে পরীক্ষা বলো, আহামরি বেশি ভয় কিছু না। স্যাররা আকাশ পাতাল থেকে প্রশ্ন কিছু নিয়ে আসে না, স্যাররা যা পড়ে ক্লাসে এটাই পরীক্ষার সময় বেশিরভাগ ক্ষেত্রে এইগুলা দেয়। তো ভয় পাওয়ার কিছু নাই। আস্তে আস্তে শুরু করি। আমাদের প্রথমে ম্যাথ। ম্যাথের মধ্যে তোমাদের 3টা আছে আর কি, 3টা চ্যাপ্টার। ইন্টারে কে কতটুকু পড়ছো ক্যালকুলাস সেটা বলো তো। ক্যালকুলাস কে কেমন পড়ছো ইন্টারে? কেউ একজন কেমন রেসপন্স করো। পড়ছ, কেমন পড়ছো হ্যাঁ মানে বুঝিনি। কেমন পড়ছো মানে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন তুমি কেমন পারো ইন্টারের গুলা? ইন্টারের সিলেবাস প্রপারলি পারি। প্রপারলি পারলো? প্রপারলি পারলে তাহলে এখন তোমার বেশি একটা কষ্ট হবে না। অনেকে থাকে কি ইন্টিগ্রেশনটা অনেকে স্কিপ করে বা কম পারে। ইন্টিগ্রেশন তুমি যদি স্কিপ করো বা কম পারো তখন তোমার এখন এসে ঝামেলাটা বাঁধবে আর কি। কারণ এখন তোমার ম্যাথের মধ্যে 3টা আছে, ডিফারেন্সিয়েশন আছে, ইন্টিগ্রেশন আছে এবং ম্যাট্রিক্স আছে। এই 3টা টপিক মিলে তোমার হচ্ছে যে এক্সামটা হবে। এবং ডিফারেন্সিয়েশনের মধ্যে কি আছে দেখো, লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়াবিলিটি, এগুলো তোমরা ইন্টারে পড়ছো। সাকসেসিভ ডিফারেন্সিয়েশন এইটুকু পড়ছো ইন্টারে। লিবনিজ থিওরিম এটা পড়ো নাই। লিবনিজ থিওরিম কি, সাকসেসিভ ডিফারেন্সিয়েশন যেরকম তোমার 2বার ডিফারেন্সিয়েশন করে যেটা বের করো, সেটা এনতম ডিফারেন্সিয়েশন করে একটা মান বের করে আর কি। তারপরে এগুলো নতুন, রোলস, ল্যাগ্রেঞ্জ, টেলর, ম্যাকলরিন, এগুলো নতুন তোমাদের কাছে, এগুলো পড়বা। ইনডিটারমিনেট ফর্ম পড়ছো। ইনডিটারমিনেট ফর্মে তোমার হচ্ছে তোমার এল হসপিটাল দিয়ে ইউজ করবা, এল হসপিটাল ব্যবহার করে করবা। এই পর্যন্ত গেল তোমার ইন্টারের সিলেবাসের মধ্যে। এটার আর সাথে আছে যে ট্যানজেন্ট নরমাল আর হচ্ছে ম্যাক্সিমাম মিনিমা আর এইগুলা। তোমাদের নতুন আছে তোমার পার্সিয়াল ডিফারেন্সিয়েশন আর ইউলার্স থিওরিম, ফেডার ইকুয়েশন, এগুলো তোমার নতুন টপিক আছে। তুমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যদি ঘাটাঘাটি করো তখন দেখতে পারবা যে পার্ট পার্ট করে এখান থেকে একটা এক সেট প্রশ্ন আসে, এখান থেকে এক সেট আছে, এখান থেকে এক সেট আছে, টোটাল 3টা প্রশ্ন আছে, 3 সেট থেকে 3 রকম প্রশ্ন আছে। এখন ম্যাথ হচ্ছে তোমার নন ডিপার্টমেন্টাল সাবজেক্ট। ম্যাথে কি হয়, ম্যাথের হচ্ছে তোমার বাইরে থেকে গেস্ট টিচার এসে অনেক টাইমে ক্লাস নেই। আমাদের যেরকম আমাদের 3জন টিচারের মধ্যে ডিফারেন্সিয়েশনও গেস্ট টিচার নিছে, ইন্টিগ্রেশনও গেস্ট টিচার বলতে গেলে উনি আসছে তোমার রিটায়ার্ড হয়ে গেছে, তারপরে আবার এসে ক্লাস নিচ্ছে, গেস্ট টিচারই বলা যায়, 2জন গেস্ট টিচার ক্লাস নিচ্ছে। এবং ম্যাট্রিক্সটা আমাদের নিজেদের ডিপার্টমেন্টের ম্যাডাম ক্লাস নিচ্ছে আর কি, ম্যাথ ডিপার্টমেন্টের ম্যাডাম। সেই কারণে আমাদের প্রশ্ন দেখলে দেখবা গত 10 11 থেকে 22 23 সালের প্রশ্নের সাথে আমাদের কোনো প্রশ্নের কোনো মিল নাই। বেশিরভাগ ক্ষেত্রে অমিল আছে, কারণ গেস্ট টিচার ক্লাস নিচ্ছে, বাইরে থেকে টিচার এসে ক্লাস নিচ্ছে, প্রশ্নের প্যাটার্ন ফুল চেঞ্জ হয়ে গেছে। এখন তোমরা আগে দেখবা তোমাদের কোন কোন স্যার ক্লাস নেই, সেটা আমাদের কাছে ইনফর্ম করবা, তারপরে আমরা বুঝতে পারবো প্রশ্নের প্যাটার্ন কেমন হবে বা কি হবে আর কি। এবং ডিফারেন্সিয়েশনের জন্য আরেকটা কথা বলি, বইয়ের কথা। বই ক্লাসে স্যাররা যতগুলো বই বলবে সব বই কেনার দরকার নাই।
কারণ স্যাররা লেকচার নোট দেবে, লেকচার স্লাইড দেবে, অনেক টিচাররা দেবে, অনেক টিচাররা দেবে না, না দিলেও দেখবা তোমরা সিনিয়রদের ড্রাইভ থেকে পেয়ে যাবে অটোমেটিক্যালি, ওইগুলো পড়লেই হবে। যেই বইগুলো মাস্ট, আমি ওই বইগুলোর নাম এখানে বলছি আর কি, কারণ আমাদের টাইমে আমরা ঘরে বই কিনছিলাম, তারপরে দেখি যে বই আর এত বই লাগে না, অনেক বই আমাদের খোলা হয় নাই। এখন দেখো, ডিফারেন্সিয়েশনের জন্য মতিনের বই এবং দাস মুখার্জির বই, দুইটা বই কিনতে পারো। মতিনের বইটা মাস্ট কিনবা। দাস মুখার্জির বই তুমি কিনতেও পারো, নাও কিনতে পারো, কোনো ম্যাটার না, বাট মতিনের বইটা মাস্ট লাগবে। মতিনের বই থেকে তুমি প্র্যাকটিস করতে পারবা, অনেক কিছু করতে পারবা, এবং মতিনের বইয়ের যে এক্সাম্পল আছে, এক্সাম্পল থেকে তোমার টার্মেন্টের প্রশ্নগুলো আসে আর কি। এবং বই সব নীলক্ষেত থেকে কিনবা আর কি। নীলক্ষেতে যে ভিতরের দোকানে যাবা, ভিতরের দোকান থেকে অনেক দোকানে দেখবা সেম বই তুমি হচ্ছে 200 টাকা দিয়ে কিনছো, তোমার আরেকজন কিনছে 500 টাকা দিয়ে, এরকম হবে, ফার্স্টের দিকে হবে। তো ভালো মতো করবা, বার্গেনিং করবা, তারপরে যে কিনবা আর কি। আচ্ছা অর্ক, এক সেকেন্ড দেন ওয়েট কর। এই বইয়ের ব্যাপারে বলার সময় আমি একটা কথা অ্যাড করি, যে এই বিষয়টা আমার সাথে হ্যাঁ এক্সপেরিয়েন্স হয়েছে, ওইটা শেয়ার করলে তোমাদের একটু হেল্প হবে। নীল ক্ষেতে যখন তোমরা বই কিনতে যাবা তখন একটা বিষয় ফলো করবা। আমি নিজে যখন দেখছি, আমার ফিজিক্সের একটা বই কেনার দরকার ছিল, গিয়াসউদ্দিন স্যারের বই। আমি যাওয়ার পরে আমি প্রথমে গেছিলাম ব্রাদার্স পাবলিকেশন নামে একটা বইয়ের দোকান আছে, ওইখানে গেছিলাম। যাওয়ার পরে ওইখানে বইয়ের দাম জিজ্ঞেস করছি কত, বলে 500 টাকা। এবার আমার কাছে মনে হয়েছে বইয়ের দাম একটু বেশি, 500 টাকা গিয়াসউদ্দিন স্যারের বই কি আদৌ? তারপরে যখন আমি আরো কয়েকটা দোকান ঘেটে দেখলাম, সবাই বলে কি যে 1 মিনিট দাঁড়ান এনে দিতেছি। ঠিক আছে, এই 1 মিনিট দাঁড়ান এনে দিতেছি, পরে ওই লোককে ফলো করতে করতে দেখা যায় যে ও ঘুরে ফিরে ওই ব্রাদার্স পাবলিকেশন থেকে নিয়েছে, তোমাকে বলবে 520 টাকা, 530 টাকা। সো টেকনিক্যালি আমি যেটা ফেস করছি, যে ওইখানের বড় দোকানের মধ্যে ওইটা অন্যতম একটা দোকান। সো আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, অবভিয়াসলি ওরা তো আমাকে ফান্ডিং করে নাই যে ব্রাদার্স পাবলিকেশন থেকে বই কিনলে আমার লাভ আছে। বাট হচ্ছে যে তোমরা যদি একদম প্রিসাইসলি এক দোকান থেকে কিনতে চাও, এদিক সেদিক ঘাটাঘাটি না করতে চাও, বা হচ্ছে ওইটা না করতে চাও, তাহলে ডিরেক্ট ওইখানে যেতে পারো। ওখানে যে কাউরে বলে দিলেই হবে যে ভাই এখানে ব্রাদার্স পাবলিকেশনের বইটা কোন দিকে, বইয়ের দোকান কোন দিকে, সো তোমাদের দেখাই দিবে। ওইখান থেকে গেলে তুমি ওইখানে বার্গেইন করবা। অর্ক ওইখান থেকে কিনছে, আমরা ওখান থেকে বেশিরভাগ বই কিনছি। অন্য দোকানে গেলে যেটা হবে যে ওরা ঘুরাই ফিরাই ওই বইয়ের দোকানই তোমার কাছে 10 টাকা কিংবা 20 টাকা বেশি দামে বেচে। ওকে, সো এটা তোমরা একটু ঘেটে দেখতে পারো, বাট আমি যেটা এক্সপিরিয়েন্স করছে ওইটা অ্যাড করে দিলাম ওর সাথে। ঠিক আছে, হ্যাঁ অর্ক কন্টিনিউ করো। হ্যাঁ হ্যাঁ, এবার বইয়ের কথা তো বলা হলো আর কি। ডিফারেন্সিয়েশনের জন্য এই দুইটা বই ইউজ করতে পারো, বাট দাস মুখার্জির বইতে দেখবো অনেক কিছু নতুন আছে, অনেক জটিল কিছু আছে, অত আহামরি কিছু দরকার হয় নাই। ক্লাসে স্যাররা যে জিনিসটা করাবে এক্স্যাক্টলি ওই জিনিসটা আগে পড়বা। আমাদের বললাম ভাই, আমাদের আমাদের কোর্স আউটলাইন এটা ছিল, তোমাদের কোর্স আউটলাইন ফার্স্ট ক্লাসে স্যাররা দেখাই দেবে, তখন দেখবে আমাদের এটার সাথে মিলছে নাকি। যদি মিলে তাহলে তো ভালো, না মিললে আমাদের কমেন্ট বক্সে বা পেজে বলবা ভাই এইগুলো এগুলো মিলে নাই, তখন আমরা তোমাদের কারেকশন করে নিবো আর কি। এখন ইন্টিগ্রেশনের জন্য তোমার একে হাজরা একটা বই যথেষ্ট। একে হাজরার বই কেনার পরে পুরাতন বই কিনবা, মেইনলি নতুন বই কেনার দরকার নাই। পুরাতন বইটা কেনার পরে দেখবা যে আচ্ছা আমি হ্যাঁ হম, আমি অ্যাডমিট করছি, তুই কন্টিনিউ কর। আচ্ছা, পুরাতন বইটা কেনার পরে দেখবা বইতে কিছু দাগানো দাগানো ম্যাথ আছে, ট্রাই করবো ওই দাগানো ম্যাথ গুলো করো, কারণ ওইগুলো অনেক আগের ভাইরা করছে, করার পর ওইগুলো দাগাই রাখছে, ওইগুলো মেইনলি ইম্পর্টেন্ট। ক্যালকুলাসের মধ্যে ইন্টিগ্রেশনের আমাদের একটা এক্সপিরিয়েন্স, তোমাদের একটা কথা বলি। আমরা মেইনলি প্রথম 7 থেকে 8 উইক হচ্ছে যে জাস্ট হচ্ছে যে স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন যেটা, এটা হচ্ছে তোমার ইন্টারেস্ট জিনিস, এই জিনিসটাই দেখছি। স্যাররাও এই জিনিসটাই করাইছে আমাদের। যে স্যার ক্লাস তো উনি অনেক ওল্ড টিচার, আর ক্লাসে আসার পরে জাস্ট বোর্ডে একটা ম্যাথের প্রশ্ন লিখতো, লেখার পরে অ্যান্সার গুলো লিখে দিত, বলতো তোমরা এগুলো নিজেরা করে নিও। কোনোদিনও বোঝাই নাই কিভাবে করা লাগবে, কোথায় আছে, এগুলো কিছুই দেখাই নাই। আমরা আমাদের পিএল এর মধ্যে যে বেশি ছুটি পাইছি, পিএল এর মধ্যে আমরা এগুলো সবগুলো কভার করার চেষ্টা করছি আর কি। আর কেমনে হবে আর কি, কারণ যখন আমরা ফার্স্টে এতগুলো টপিক দেখছি মাথায় হাত দিয়ে পড়ছি, কারণ আমাদের তো পড়াইছে জাস্ট স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন, তাও ইন্টারের জিনিসগুলো এইগুলা। এর বাইরে যেগুলো আছে ওইগুলো তো আমরা আগে চোখেও দেখি নাই। সো তোমাদের জন্য এই
না করতে হয়, সেই কারণে তোমরা ট্রাই করবা প্রথম থেকেই কিছু কিছু পড়া প্রত্যেকদিন। তোমার এই যে আগে যেরকম পড়ে আসো, সারাদিন পড়ে আসো, সারাদিন পড়ার কোনো দরকার হয় নাই। প্রত্যেকদিন 2 থেকে 3 ঘন্টা পড়ার ট্রাই করবা, হাইয়েস্ট 3 ঘন্টা, এর বেশি তোমার দরকার হবে না। পড়ার ট্রাই করবা, সিটির যেগুলো পড়া থাকবে সিটির সিলেবাসটা ভালো মতো কভার করবা। সিটির সিলেবাস কভার হয়ে গেলে দেখবা তোমাদের টার্ম পরীক্ষার আগে সিলেবাসটা অনেক শর্ট হয়ে গেছে আর কি। দেখো, ইন্টিগ্রেশনের মধ্যে তোমার কি কি আছে? স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন, এটা হচ্ছে তোমার ইন্টারেস্ট জিনিস, এটা তোমার ইন্টারেস্ট বেসিক সহ ইন্টারেস্ট যদি খুব ভালো মতো কভার করা থাকে এগুলো করতে কোনো সমস্যা হবে না। ইন্টিগ্রেশন বাই পার্টস, এটাও ইন্টারেস্ট জিনিস, জাস্ট একটু এলাবোরেটরি আছে। তারপর সাকসেসিভ রিডাকশন, এটা স্পেশালি কয়েকটা ম্যাথ আছে, 7 থেকে 8টা ম্যাথ আছে, হাজরা বইতে দেখবা। এই 7 থেকে 8টা ম্যাথের মধ্যে তোমার পাবে, এবং যখন তোমার এই যে ড্রাইভ লিঙ্ক দেওয়া আছে, ড্রাইভ লিঙ্কে ঢুকে দেখবা এই ইন্টিগ্রেশনের মধ্যে বেশিরভাগ যেগুলো ইন্টিগ্রেশন করা এগুলো হচ্ছে তোমার টার্ম ফাইনাল গুলো করা। টার্ম ফাইনাল গুলো সেম জিনিসই, সেম প্যাটার্নের টার্ম ফাইনাল অনেকবার আসছে, ওইগুলো মেইনলি করা রয়েছে আর কি। এই যে ডেফিনেট ইন্টিগ্রাল, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তোমাদের কাছে বিটা ফাংশন, গামা ফাংশন এটা নতুন লাগতে পারে, এটা বেশি কঠিন কিছু না, এগুলো খুব ইজি ইজি জিনিস, পরীক্ষায় যদি আসে ইজি জিনিসগুলো আসে, আমার কঠিন কিছু আসে না। এই জিনিসটা তোমার ভালো মতো করাই দিব, সমস্যা নেই। মাল্টিপল ইন্টিগ্রাল এটাও নতুন, ভলিউম এন্ড সারফেস এরিয়া রিভলিউশন এটাও নতুন। এগুলো তোমাদের কোনো প্যারা নেওয়ার কিছু নাই, আমি তোমার দেখো পাশের চ্যাপ্টার লিখে দিচ্ছি, এগুলো হচ্ছে তোমার হাজরার বইয়ের চ্যাপ্টার নম্বর আর কি, কোন টপিকটা কোন চ্যাপ্টারে আছে, কোন কোন চ্যাপ্টার গুলো কভার করা আছে এগুলো এখানে লেখা রয়েছে পাশে। এখান থেকে তোমার দেখলে সুবিধা হবে আর কি। এই টপিক রেফারেন্স বুক তো বললাম, হাজরা বই কিনে নিও, এটা কিনে নিও। এটা বলতেছে এটা কিনবাই মাল, কারণ ইন্টিগ্রেশন করতে গেলে বই দরকার হয় আর কি, তুমি বাইরের জায়গা থেকে পারবা না। এবং ম্যাট্রিক্স এর কথা বলি এখন। ম্যাট্রিক্স জিনিসটা কি? ম্যাট্রিক্স আমাদের যে ক্লাস নিতে যে ম্যাডাম, ফ্রাঙ্কলি তোমাদের যদি শেয়ার করি, ম্যাডাম ক্লাসে এসে জাস্ট পিডিএফটা নিয়ে আসছে, উনি রিডিং করে গেছে আমাদের, আমরাও বুঝি নাই, ম্যাডাম ওইভাবে বোঝানোর ট্রাই করে নাই, রিডিং করে গেছে। তো আলটিমেটলি কি হয়েছে কি, আমাদের ম্যাট্রিক্সে 14 উইক ক্লাসের মধ্যে আমরা আহামরি কিছুই বুঝি নাই, আলটিমেটলি কিছুই বুঝি নাই। বাট টপিক গুলো যেগুলো এখানে, যে টপিক গুলো রয়েছে, তোমাদের কোনো টপিক অ্যাডও হইতে পারে, কোনো টপিক কমও হইতে পারে। আমাদের কোর্স আউটলাইন তোমাদেরটা দেখেও তাহলে আমরা বুঝতে পারবো কি অ্যাড হয়েছে বা কম হয়েছে। ম্যাট্রিক্স তোমাদের নতুন কি কি আছে, নতুন দেখো র্যাঙ্ক আছে, এই র্যাঙ্কের এইগুলা আছে, এখান থেকে সব নতুন তোমার এইগুলা। বাট তুমি যদি ম্যাট্রিক্স এর প্রসেসটা জানো, ম্যাট্রিক্স জিনিসটা ইজি, তুমি বুঝতে পারবে খুব ইজিলি। বাট পরীক্ষার সময় কি হবে, তোমার দেখা যাবে অনেক বড় বড় ম্যাথ দিচ্ছে, তোমার টাইমের মধ্যে করতে অসুবিধা হবে। সুতরাং আমার সাজেশন থাকবে, তুমি যদি আগে থেকে পড়া শুরু করো, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন যদি খুব ভালো মতো কভার করতে পারো, তাহলে ম্যাট্রিক্সে দেখবা বেশি টাইম থাকছে যখন, তখন তুমি ইজিলি ম্যাট্রিক্সটা স্কিপ করতে পারো পরীক্ষার সময়, তোমার কোনো প্যারা হবে না। কারণ ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন থেকে অনেক ছোট ছোট ম্যাথ দেয়, মার্ক বেশি থাকে। এবং যখন দেখবা ম্যাট্রিক্স তোমার বড় ম্যাথ অ্যান্সার মিলবে কিনা তুমি তাও তুমি জানো না, দেখবা অনেক বড় বড় ম্যাথ মাঝখানে 1-2 লাইনের যদি ক্যালকুলেশন মিস্টেক হয়ে যায়, তোমার ফুল ম্যাথটা ভুল দেবে, আলটিমেটলি স্যাররা ওখানে কোনো মার্ক দিবে না। সেই কারণে আমার সাজেশন থাকবে তুমি ওইগুলো ভালো মতো করো, ম্যাট্রিক্সও ভালো মতো করার ট্রাই করো। ম্যাট্রিক্স বোঝা সহজ, কিন্তু বাট একটা ম্যাথ যখন তুমি করতে যাবা, একটা ম্যাথ তোমার একটা এই ম্যাট্রিক্স এর মধ্যে 9টা তোমার ক্যালকুলেশন করা লাগবে। প্রত্যেকটা তুমি মনে করো লাইন আছে তোমার 18টা লাইন, 9 গুণ 18 তোমার কয়টা ক্যালকুলেশন হয়, তুমি কি সব ক্যালকুলেশন 100% একুরেট করতে পারো, এটা তো তোমার গ্যারান্টি নাই। তো এখানে তোমার ঝুঁকি থাকে আর কি, রিস্ক থাকে, তোমার অ্যান্সার হয়েছে নাকি হয় নাই, এরকম অনেক রিস্কটা থাকে। তো রিস্কটা অ্যাভয়েড করাই বেটার আর কি। এই গেল ম্যাথের পোর্শনটা। এখন আমি তোমার বলি সিভিল ড্রয়িং এর পোর্শন। সিভিল ড্রয়িং এর ক্ষেত্রে তুমি, ও হ্যাঁ, আমি আরেকটা কথা বলি, তোমার যেগুলো ক্লাসে যে নর্মাল সেশনাল, যেগুলা সেশনালে সিভিল ড্রয়িং এ কি হয়, সিভিল ড্রয়িং এ তোমার 2-3 উইক পর পর, 3 উইক পর থেকে তোমার অ্যাসেসমেন্ট হবে। ক্লাসে বসে ক্লাসে যা করাবে সেটা করতে দিবে আর কি, ওটার উপর মার্ক আছে। প্লাস বাসায় অ্যাসাইনমেন্ট যেটা দিবে সেটার উপরে মার্ক আছে। এবং একটা আছে মিড কুইজ, আর একটা আছে তোমার ফাইনাল কুইজ। এখন তোমার মিড কুইজে এই পর্যন্ত আছে, ফার্স্ট টপিক থেকে এই টপিক পর্যন্ত তোমার সব মিড কুইজে কভার করবে, মিড কুইজের আগে।
আর লাস্টে দুটা টপিক এটা তোমার ফাইনাল কুইজে কভার করবে আর কি। সিভিল ড্রয়িং তো সবার জন্য নতুন আর কি। সিভিল ড্রয়িং এর সমস্যা কি হয়, তোমার অনলাইনে সব থেকে বেশি প্যারা খাবার সিভিল ড্রয়িং এ, কারণ তোমার এই ড্রয়িং গুলা, এই যে মিড কুইজের আগের ড্রয়িং গুলা যে অ্যাসাইনমেন্ট দেবে সেটা তোমার করতে সময় লাগবে তোমার 7 থেকে 8 ঘন্টা হাইয়েস্ট। বাট এই যে পরে যখন এই যে বিল্ডিং ড্রয়িং করতে দেবে তোমার মিনিমাম 13 থেকে 14 ঘন্টা লাগবে। এবং ক্লাসে কি হবে, স্যার তোমারে ধরো এরকম একটা বিল্ডিং দেখাই দিল, এরকম তোমার একটা বিল্ডিং দেখাই দিলে একটা জানলাতে, খুব সিম্পল বিল্ডিং ক্লাসে, এটা 3 ঘন্টা ধরে স্যার দেখাবে বোঝাবে, হ্যাঁ তোমরা খুব মজা পাবা বুঝে, খুব সব বুঝছো মনে করবা। বাসায় এসে দেখবা 2 তলা বিল্ডিং দিয়ে দিচ্ছে বাসায় এক কাজ করতে, তখন তোর মাথায় হাত পড়ে যাবে আমি এই 2 তলার বিল্ডিংটা কেমনে করব। এটা আমাদের ক্ষেত্রে হয়েছে। জিনিসটা ড্রয়িং করতে তো টাইম লাগেই, প্লাস হচ্ছে তোমার জিনিসটা ভাবতে আরো বেশি টাইম লাগে। কারণ ক্লাসে তো স্যাররা তোমার সব ধরে ধরে বুঝাই দিবে না, হ্যাঁ এখানে এরকম হবে ওখানে এরকম হবে, এটা তোমার স্যাররা ধরে ধরে বুঝাই দিবে না, তোমার নিজে বুঝতে হবে। সিভিল ড্রয়িং এর জন্য ফার্স্ট তোমার একটা কথা বলি, ভিজুয়ালাইজেশনটা খুব ইম্পর্টেন্ট। ধরো তোমার একটা অবজেক্ট রয়েছে, এরকম একটা অবজেক্ট রয়েছে ধরো, এই দিক থেকে দেখলে কেমন দেখা যাবে, এই দিক থেকে দেখলে কেমন দেখা যাবে, এই দিক থেকে দেখলে কেমন দেখা যাবে, এগুলো তোমার ভিজুয়ালাইজ করতে হবে। 3D অবজেক্টকে তোমার 2D তে আঁকতে হবে, আর 2D এর ভিউ গুলা 3D তে আঁকতে হবে। মিড কুইজের এটাই সবচেয়ে বেশি জটিলতার বিষয় আর কি, এই জিনিসটা সব থেকে বেশি আছে আর কি। 2D কে 3D তে আঁকতে হবে, 3D কে 2D তে আঁকতে হবে। করতে পারবা, প্র্যাকটিস করলে কোনো সমস্যা হবে না আর কি, তুমি যদি প্র্যাকটিস করো ইজিলি করতে পারবা। বাট কি হয়, অ্যাসেসমেন্টে খুব টাইম কম দেয়। তুমি যেটা বাসায় অ্যাসাইনমেন্ট 7 থেকে 8 ঘন্টা ধরে করবে, অ্যাসেসমেন্টে তোমারে 10 থেকে 15 মিনিট দেবে, 10 থেকে 15 মিনিটের মধ্যে তোমারে করতে বলবে, তখন তোমার একটু ঝামেলা হয়ে যাবে আর কি। সব বাসায় যখন তুমি কয়েকবার করে প্র্যাকটিস করে যাবা, তোমার অ্যাসেসমেন্ট করতে গেলে আহামরি প্যারা হবে না আর কি। কারণ অ্যাসেসমেন্টে তোমার এক্সাক্ট, অ্যাসাইনমেন্টে যেরকম এক্সাক্ট মেজারমেন্ট নিয়ে কাজ করা লাগবে হুবহু সেম, কোনো এদিক ওদিক হলে মার্ক কাটবে, বাট অ্যাসেসমেন্টে তোমার ওরকম না। তুমি যদি ভালো মতো একটা বুঝাইতে পারো, হ্যাঁ এখানে এমন জিনিসটা আছে, তাহলে তুমি মার্কটা পাবা অ্যাসেসমেন্টে। আর এই ক্লাসগুলো ভালো মতো করো, সিভিল ড্রয়িং এর ক্লাসটা ভালো মতো করো, কারণ ওয়ান অনের মধ্যে যখন সিভিল ড্রয়িং এর এই যে 13 থেকে 14 ঘন্টা বা 7 থেকে 8 ঘন্টা কাজ করবা প্রত্যেক সপ্তাহে, করার পরে তোমার অন্য সাবজেক্ট পড়তে এক বিন্দু ইচ্ছে করবে না। তো তখন বাকি সাবজেক্টে পড়াগুলো জমে যাবে। তো এখানে যে তুমি প্যারাটা খাবা আর কি, এটা করতে যে ওই সাবজেক্ট গুলো করতে পারবে না, এবং দেখবা তুমি যদি ওই সাবজেক্ট গুলো করতে যাও, তখন দেখা যাবে তোমার সিভিল ড্রয়িং এর অ্যাসাইনমেন্ট বাদ রয়েছে। এবং অ্যাসাইনমেন্ট তুমি যদি জমা না দাও, তোমার আরেকটা বিষয় কি, ভার্সিটিতে উঠে স্যারদের চোখে কালার হবে না। স্যারদের চোখে কালার হলে তোমার নিজ জন্যই কষ্ট, কঠিন আর কি। কারণ যখন স্যাররা টার্ম ফাইনালে খাতা দেখবে, তোমার নাম তো থাকবেই, প্লাস তোমার অ্যাটেন্ডেন্স শিটও থাকবে, প্লাস স্যারদের সব স্যারের মনে থাকে এই স্টুডেন্টটা আমার সাথে খারাপ ব্যবহার করছে, বা এই করছে, অ্যাসাইনমেন্ট যা করতে দিচ্ছি সেটা জমা দেয় নাই। তো তুমি যদি সেটা করো, তখন তোমার স্যার চাইলে তোমার 10-এর মধ্যে 2 দিতে পারে, তোমার কিছু বলার থাকবে না, কারণ তুমি এটা জানবাই না তোমার কেন কোথায় 2 দিছে। তোমার শুধু মার্কটা দেবে, তুমি এত এত পাইছো, A+ পাইছো বা এ পাইছো। মিড কুইজের মার্কটা ঝুলাই দেয়, 45টার মধ্যে এক্সাম হয়, তখন মিড কুইজের মার্কটা দিয়ে দেয় আর কি। সো সিভিল ড্রয়িং এর জন্য তোমার আরেকটা বিষয় কি, সিভিল ড্রয়িং এর আমি তোমার এইগুলো বললাম, তোমার এইগুলো আমি পড়াবো, কোনো সমস্যা নেই, এগুলো তোমার হাতে কলমে আমি যতটুকু চেষ্টা পারি ততটুকু বোঝানোর ট্রাই করবো, প্যারা নাই। এখন দেখো, এই যে জিনিসগুলো এখানে লিখছি আমি, তোমার এইগুলো দরকার সিভিল ড্রয়িং করার জন্য, এই জিনিসগুলো তোমার মাস্ট দরকার, এগুলো কিনতে হবে। নীলক্ষেত নীলক্ষেত থেকে এগুলো কিনে নিও আর কি। দেখো আমি বলে, তোমার ড্রয়িং বোর্ডটা দরকার, কারণ তুমি যে বোর্ডের উপর তুমি কাজটা করবা। ও হ্যাঁ, আরেকটা কথা বলি, মিড কুইজের আগে তোমার A3 পেপারে সব কাজ হবে, A3 পেপার। আর মিড কুইজের পরে যেগুলো, ওইগুলো হচ্ছে তোমার A2 পেপারে, যেগুলো বিল্ডিং ড্রয়িং আর কি, A2 পেপারে কাজ হবে। A3 পেপার তুমি যখন নীল খেতে যাবে, তখন A3 পেপার বললেই দিয়ে দিবে, ওরা বুঝবে A3 পেপার কোনটা। বাট তুমি ধরো আশেপাশে বাসার দোকানের পাশ থেকে কিনতে যাবা, তোমার A4 পেপারটা ধরাই দেবে। A4 পেপার কিন্তু A3 না, A3টা A4 এর থেকে ভালোই বড় হয়, দুইটা A4 মিলে A3 হয় বা এরকম সামথিং, যেটুকু মনে পড়ছে আর কি আমার। তো A3 পেপার গুলো কেনা লাগবে তোমার, সাথে ড্রয়িং বোর্ড, টি স্কেল। আরেকটা কথা, তোমার যদি রোলমেট, তুমি তোমার রোলমেটের কাছে আগে শুনবা, রোলমেটের কাছ থেকে যদি শুনো ভাই আপনার কাছে এগুলো আছে নাকি, ভালো মতো শোনার পরে যদি সে তার কাছ থেকে, সে তোমার দিয়ে দিবে আর কি। কি কি সে দিতে পারে, টি স্কেল দিতে পারে, ড্রয়িং বোর্ড দিতে পারে, সেট অফ ইনস্ট্রুমেন্ট কি,
তোমার ওই যে তোমার সেট স্কোয়ার যেটা বলে, এটাই আর কি, এই দুটা সেট স্কোয়ার মানে হচ্ছে 60 ডিগ্রি আর 30 ডিগ্রি, যে দুইটা আর কি। তারপরে তোমার যে চাঁদাটা কিনবা 360 ডিগ্রি চাঁদা কিনবা, বড় যেটা কার্ডবোর্ড স্কেল, এটা দরকার হয় না, কার্ডবোর্ড স্কেল দরকার হয় না। আর্কিটেক্ট ট্রায়াঙ্গুলার স্কেল, এটা কিনতে পারো। এটা হচ্ছে তোমার ট্রায়াঙ্গেল স্কেল বলে। ট্রায়াঙ্গেল স্কেলটা কি, তোমার ছবি দিয়ে দিব না, অনেক জায়গায় আছে তোমার আর্কিটেক্ট স্কেলের নাম করে অন্য স্কেল ধরাই দেয় আর কি। ওই স্কেল না কিনে তোমার আমরা ছবি প্রোভাইড করবো না, দরকার ওই ছবিটা দেখে দোকানে নিয়ে যে কিনে নিও আর কি। তারপরে ফ্রেঞ্চ কার্ভ তুমি যদি কিনতে চাও কিনতে পারো, আর যদি কিনতে না চাও, তোমার সেট স্কোয়ারের মাঝে দেখবে এরকম কার্ভ আকারে কিছু অনেকগুলো থাকে। তুমি যদি সেট স্কোয়ারে ওটা কিনতে পারো, তাহলে তোমার আলাদা করে এই যে ফ্রেঞ্চ কার্ভ কেনার দরকার হয় না। ফ্রেঞ্চ কার্ভ তোমার কি কাজে লাগে, যখন তুমি প্যারাবোলা বা হাইপারবোলা, ইলিপস এগুলো ড্র করবা, এগুলো শুধুমাত্র তোমার 1 উইকে ড্র করার লাগবে, এর বাইরে আর আহামরি দরকার হয় না কিছু। ওই ক্ষেত্রে তোমার যখন এরকম কার্ভ গুলো দেওয়ার জন্য ফ্রেঞ্চ কার্ভটা দরকার হয়। আমার কথা থাকবে, তুমি যদি সেট স্কোয়ারের মধ্যে ফ্রেঞ্চ কার্ভটা পেয়ে যাও, তাহলে এটা আলাদা করে কেনার দরকার নাই। প্রোটেক্টর আলাদা করে কিনতে হবে। এখন কথা হচ্ছে, তুমি যদি নর্মাল পেন্সিল বাজার থেকে এই যে 2H8 HD, না তোমার কিনতে হবে তোমার এই যে এইগুলো কেনা লাগবে, HD আর 2B, এই তিনটা যদি কিনতে চাও কিনতে পারো। বা আমার সাজেশন থাকবে লেড পেন্সিল কিনে নিও। লেড পেন্সিল তোমার যদি মিড কুইজের আগে ব্যবহার করো, বিল্ডিং ড্রয়িং এর আগে কোনো সমস্যা নিয়ে ইউজ করতে পারবে, বাট বিল্ডিং ড্রয়িং এ তোমার লেড পেন্সিল মাস্ট ব্যবহার করতে হবে, কারণ লেড পেন্সিল দিয়ে তুমি খুব সূক্ষ্মভাবে দাগ দিতে পারবে বা লাইনিং দিতে পারবে। বাট তোমার যখন এই নর্মাল পেন্সিল ইউজ করবা, তখন নর্মাল পেন্সিলের দাগগুলো খুব গাঢ় হয়ে যায়, তখন এক্সাক্ট মেজারমেন্টের সমস্যা হয় আর কি। তারপর শার্পনার, ইরেজার, আর্ট গাম ইরেজার, এই জিনিসটা কি, তোমার যখন ড্রয়িং করবা, ড্রয়িং করার সময় হাতের ঘাম বা কোনো কিছু ময়লা লেগে গেলে দেখবা কালো কালো হয়ে গেছে জায়গাটা, এই আর্ট গাম ইরেজার দিয়ে তুমি যখন এটা মুছে দিবা, তখন এটা সাদা হয়ে যাবে আর কি। এটা দরকার নেই। ডাস্টিং ক্লোথ মানে হচ্ছে তোমার একটা রুমাল থাকলেই হবে। ড্রয়িং পেপার তো বললাম আর কি, A3, আপাতত A3 কিনবা সব, A2 কোনো এখন দরকার নেই। আর ক্লিনিং টিস্যু, এটা তো যেটাই তুমি ইউজ করো না কেন, এখানে যেগুলো আছে আমি ক্রস দিয়ে দিতেছি আর কি, ওইগুলো কিনলে কিনতে পারো। আর যেগুলো ক্রস দিতেছি না, ওইগুলো কিনে নিও আর কি। এই ড্রয়িং পেপারে এই যে তোমার ড্রয়িং এর জন্য এই ইনস্ট্রুমেন্টটা দরকার হবে। আমি যেখানে এগুলো যেখানে বলছি না, এখানে তোমার স্যার ফার্স্ট ক্লাসে তোমার এগুলো বলে দেবে আর কি, তোমার এগুলো এগুলো কিনা লাগবে, যদি আমার কথা বুঝতে অসুবিধা হয় আস্ক করো, কোনো সমস্যা নেই। এবং ড্রয়িং এর বুক, আমি এখানে তোমার নাম মাত্র বইয়ের নাম লিখছি, কোনো ড্রয়িং এর বুকের দরকার হয় না নর্মালি আর কি। তুমি যদি কিনতে চাও, তোমার যদি মনে হয় না আমার একটা বই দরকার হয়, তাহলে এই যতগুলো বইয়ের নাম লিখছে এখান থেকে যে কোনো একটা বই তুমি কিনে নিলেই পাবা আর কি, সবই নীলক্ষেতে অ্যাভেলেবেল আছে, যে কোনো একটা বই তুমি কিনে নিতে পারো। বাট আমার সাজেশন থাকবে দরকার হয় না ড্রয়িং এর বই, তারা ক্লাস স্লাইড দেয়, তোমার মেইনলি তো ড্রয়িং করাটাই দরকার। ড্রয়িং করাটা কেমনে তুমি যদি ওটা বুঝতে পারো, ড্রয়িং এর বইটা দরকার হয় না। এইগুলো সিভিল ড্রয়িং এর কথা। এখন তোমার ফিজিক্স এর কথায় আসি। ফিজিক্স 101, এটা তোমার 3 ক্রেডিটের কোর্স, 3জন টিচার নিবে। একজন নেবে ফিজিক্যাল অপটিক্স, একজন নেবে হিট এন্ড থার্মোডাইনামিক্স, একজন নেবে ওয়েভস এন্ড অসিলেশন। এখন তোমার ফিজিক্সের একটা বিষয় কি জানো, ফিজিক্সের বিষয়টা হচ্ছে তোমার ফিজিক্স ডিপার্টমেন্টের যত সব স্যাররা আছে, সব স্যাররা টার্ম ফাইনাল থেকে কপি মারতে খুব পছন্দ করে আর কি। মানে টার্ম ফাইনাল যেগুলো আছে, ওই প্রশ্নগুলো তারা সেম জিনিসটাই, ইভেন ম্যাথমেটিক্যাল প্রবলেমও মান সহ তারা সেম দিতে পছন্দ করে। তো আমার সাজেশন থাকবে পরীক্ষার আগে মাস্ট টার্ম ফাইনাল সলভ করবে, এটার জন্য মাস্ট টার্ম ফাইনাল সলভ করবা ফিজিক্সের। আমাদের টাইমে আমরা দেখছি একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দিতে 2 বছর আগে যেটা আসছে হুবহু মান সহ সেম দিয়ে দিতে, এবং আরো অনেক কিছু কমন আছে। তো তুমি যদি ফিজিক্সের টার্ম ফাইনাল প্রশ্ন সলভ করতে পারো, দ্যাট উড বি এনাফ ফর ইউ। আরেকটা কথা, তোমরা ইন্টারে যেগুলো পড়ছো ফিজিক্স বুঝে বুঝে পড়ছো, সব বুঝে বুঝে ম্যাথমেটিক্যাল করছো, বাট বুয়েটে কি হয়, টার্ম ফাইনাল একটা একটা প্রশ্নে 35 করে মার্ক থাকে। 35 মার্কের মধ্যে তোমার 6 থেকে 8 মার্ক থাকে ডেফিনেশন, আর হাইয়েস্ট 8 থেকে 10 মার্ক থাকে হচ্ছে তোমার ম্যাথের জন্য, ম্যাথ প্রবলেমের জন্য। আর বাকি যেরকম বাকি যে 6 মার্ক থাকে, সবগুলোই থাকে তোমার ডেরিভেশনে।
প্রুফে, সূত্রের প্রমাণে আর কি। সো তুমি ফিজিক্সের বোঝার থেকে মুখস্থ করা সব, মুখস্থ জিনিসটা বেশি ফিজিক্সের ক্ষেত্রে। তোমার সিটি যেগুলো হবে, সিটিতে স্যাররা সব ম্যাথমেটিক্যাল প্রবলেম দিবে, এই ম্যাথমেটিক্যাল প্রবলেম দিবে, বাট টার্মে যে প্যাটার্নটা তোমারে বললাম ওই প্যাটার্নে আসবে আর কি। এখন তোমার ফিজিক্যাল অপটিক্স এর মধ্যে তোমার এখানে আমি লিখছি আর কি, মেইনলি কি কি আছে, ইন্টারফারেন্স আছে, মানে তোমার ব্যাটারি চার্জ যেটা বলো আর কি, বা ভুল গেলে কারেকশন করে দিও। ইন্টারফারেন্স আছে, ডিফ্রাকশন আছে, আরেকটা আছে পোলারাইজেশন আছে তোমার। এই মেইনলি মেইন টপিক হচ্ছে এই তিনটা। তোমরা যারা হচ্ছে ইন্টার যেগুলো পড়ছো আর কি, যে সূত্রগুলো পড়ছো, এখন জাস্ট ওই সূত্রগুলোরই প্রমাণ করবা, ম্যাথমেটিক্যাল নতুন করে এক্সট্রা করে আহামরি কিছু নাই, ওই সূত্রগুলোর মধ্যে আছে, জাস্ট কয়েকটা তোমার নতুন কিছু আসতে পারে আর কি। এইগুলো আপাতত এগুলো তোমার দেখার দরকার নেই, এগুলো দেখে তোমার নিজেরই মাথা ঘুরাবে, যখন পড়াবো সব তোমার ক্লিয়ার হয়ে যাবে আর হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স। আমার মতে তোমার জন্য ফিজিক্যাল অপটিক্স একটু কঠিন, যেমন পোলারাইজেশনটা ক্রিটিক্যাল আছে তোমার, তুমি খুব কষ্ট করে বুঝতে পারবে ঠিক আছে, বাট কষ্ট হবে বুঝতে। বাট তুমি যদি এখানে হিট অ্যান্ড থার্মোডাইনামিক্সটা পড়তে যাও, হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স এর মধ্যে এই যে ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন অফ মলিকুলার স্পিড, এই জিনিসটা বড় বড় প্রমাণ আছে, জাস্ট এই জিনিসটা বাদ বাকি যতগুলো প্রমাণ আছে খুবই ছোট ছোট প্রমাণ, তোমার হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স পড়তে অসুবিধা হবে না, এটা খুব ইজিলি তুমি পড়তে পারবা। তো এটা খুব ভালো মতো পড়ো হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স। এরপর আছে ওয়েভস এন্ড অসিলেশন। ওয়েভস এন্ড অসিলেশনের মধ্যে অনেকগুলো প্রমাণ আছে। এখন কথা হচ্ছে তোমার যে কোর্স টিচার আর কি, যিনি ক্লাসটা নেবেন, তিনি তিনি কতটুকু পড়াবেন আর কি, তিনি তার যদি সে স্লাইড প্রোভাইড করে তার স্লাইডটা এনাফ, ফিজিক্সের জন্য তার যে স্লাইড গুলো এনাফ হয়। এবং এখান থেকে তোমার তিনটা টপিক না, তিনটা টপিক থেকে তিনটা সিটি হবে, প্লাস আরেকটা স্যার যে স্যার নিবেন আর কি, উনি আরেকটা 4 নম্বর সিটির যে স্যার নিবেন তার টপিক থেকে তিনি আরেকটা দিবে। তুমি ট্রাই করো ফিজিক্সের সিটিতে ভালো মার্ক করার জন্য, ফিজিক্সের সিটিতে ম্যাথমেটিক্যাল প্রবলেম দিয়ে খুব ইজিলি সলভ করতে পারবা। তো ওখানে ভালো মার্ক ওঠে। এবং ফিজিক্সের জন্য তুমি এই দুইটা বই ব্যবহার করতে পারো, গিয়াসউদ্দিন এই বইটা কিনে নিও, যে বইটা কিনা মাস্ট এটা আমি বলতেছি। এবং অপটিক্স এর জন্য ব্রিজলালের বইটা, এটা তুমি কিনতেও পারো নাও কিনতে পারো, এটা একটা ছোট একটা বই, নীল খেতে পাওয়া যায় আর কি, নীল কালারের বাইন্ডিং দেওয়া আর কি। তো তুমি এই আর কি গ্যাসের বইটা কিনে না, গ্যাসের বই থেকে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবা। আরেকটা কথা কি, তুমি দেখবা হচ্ছে বইতে যেমনে প্রমাণ করা আছে স্যারের স্লাইডে অন্যভাবে প্রমাণ করে একটা ম্যাথ বা একটা টপিক, যেই ডেরিভেশনটা তুমি পড়তেছো স্যারের টপিকে অন্যভাবে প্রুভ করা, বইতে অন্যভাবে প্রুভ করা। আমার সাজেশন থাকবে তুমি স্যারের স্লাইডটা ফলো করার ট্রাই করবে আর কি, কারণ স্যাররা, তার কাছে যেটা ইজি মনে হয়, স্যারের কাছে যেটা ইজি মনে হয় তিনি ওইভাবেই প্রুফটা করাই, ওইভাবে জিনিসটা বোঝান আর কি। এবং তুমি যদি অন্যভাবে বইয়ের মতো ভাবে করতে যাও আর কি, পরীক্ষার সময় তুমি যদি কেটেও দেয় তুমি কিন্তু দেখতে পারবা না, তোমার খাতা, টার্ম ফাইনাল খাতা তুমি তো চেক করতে পারছো না তোমার কোথায় কাটছে বা কি হচ্ছে। সো আমার পক্ষে সাজেশন থাকবে তোমাদের জন্য যে স্যাররা যেমনে করাইতেছে অমনে করবা আর কি, স্যারদের ওটা দেখে আমরা তোমাদের ওইভাবে করানোর ট্রাই করবো আর কি, আমাদের তো আছেই। স্যাররা যেমনে যে প্রসেসে এগোবে আমরাও তোমাদের ওই প্রসেসে আগে নেওয়ার ট্রাই করবো, তোমাদের কোনো প্যারা হবে না। আরেকটা হচ্ছে ফিজিক্স 102, এটার জন্য তোমার গাইডলাইন, সিভিল ড্রয়িং CE 100, এটা যেমন হার্ড, টাইম কনজিউমিং, ফিজিক্স 102 তোমার টাইম খাবে না ঠিক আছে, বাট এটা স্যাররা প্যারা দিবে, প্রত্যেকদিন একটা একটা করে তোমার টেস্ট করতে দিবে আর কি। পরের দিন তোমার ল্যাব রিপোর্ট লিখে নিয়ে যাওয়া লাগে, ল্যাব রিপোর্ট লিখে নিয়ে যে তোমার তার উপর ভাইবাটা নেয় স্যাররা। ভাইবাতে তুমি যদি, ভাইবাতে কয়েকটা কমন প্রশ্ন আছে আর কি, আমাদের ড্রাইভ লিঙ্কটা দেখো, ড্রাইভ লিঙ্কটা যে চৌথা পাবা, ফিজিক্স ল্যাব চৌথা 1 চৌথা 2 এগুলো আছে, ওখানে যে চৌথাগুলা যে প্রশ্নগুলো আছে ওইগুলো পড়ে গেলে তোমার ল্যাব ভাইবা আর কি কভার আপ হয়ে যায় আর কি। এবং ফিজিক্সের জন্য তোমার একদম লাস্টে যে আর কি 14 নম্বর উইক বা 13 নম্বর উইকে তাহলে হচ্ছে তোমার ফাইনাল কুইজ নেই আর কি, 30 মার্কের এক্সামটা হয়, তুমি যদি ওই 30 মার্কের এক্সামে যদি 27-28 পাইতে পারো, এবং তুমি যদি ল্যাবে মোটামুটি থাকো আর কি, এই যে ল্যাব টেস্টে তোমার স্যার যাই জিজ্ঞেস করছে তুমি যদি তাও না পারো কোনো সমস্যা নেই, বাট মোটামুটি যদি ভদ্র থাকো এবং যদি এখানে তুমি 27 থেকে 28 পাও, তোমার ইজিলি এখানে A+ দিয়ে দিবে, তো ওটা কোনো ঝামেলা করবে না। সো এই যে ল্যাবে প্যারাতে কি বললাম, ওই যে প্রত্যেক সপ্তাহে যে যেটা ভাইবাটা হয় আর কি,
তারা ভাই বানায় একটু অপমান করে তোমারে। প্লাস হচ্ছে তারা দেখবে তোমার একটা বই দিয়ে দেবে আর কি, এই গ্যাসের বইতে দেখবা হচ্ছে তোমার ল্যাবের জিনিসপত্র আছে, বলবে তুমি বইয়ের প্রসিডিউর ফলো করে তুমি এখানে এক্সপেরিমেন্টটা করো। তুমি যদি বইয়ের প্রসিডিউর ফলো করে এক্সপেরিমেন্টটা করতে চাও তো স্যারের কাছে যাওয়ার দরকার নেই, বাট স্যার এই জিনিসটা একটু হার্ড ভাবে নেয় আর কি, তারা করাই দিতে চায় না আর কি, করাই দেয় ঠিক আছে, বাট তোমার আগে অপমান করবে তারপরে তোমার এক্সপেরিমেন্টটা তোমার করাই দিবে আর কি। তো ফিজিক্স ল্যাবে যে একটু প্যারাটা খাবা। আর এই তো আর কি আমার পার্ট এখানেই শেষ। আমার এই যেগুলো কথা বলছিলাম এর মধ্যে কারো কোনো সমস্যা আসছে নাকি, কারো কোনো কোশ্চেন আসছে নাকি, সেটা একটু বলো। কারো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো এখন। ভাইয়া টার্ম ফাইনালে আমাদের কোন সাবজেক্ট থেকে কত মার্কের কোশ্চেন আসবে এটা একটু যদি বলতেন, প্লাস কোশ্চেন প্যাটার্ন গুলো তাহলে আচ্ছা ভালো শোনো, হতো। তোমার প্রশ্নের প্যাটার্নটা তোমার তোমার তো এখনো পড়াই নাই, ঠিক পড়ানো শুরুই করিনি, আমি জাস্ট তোমার কোর্সের ওভারভিউটা দিচ্ছি। তোমার প্রশ্নের ম্যাথের ক্ষেত্রে ম্যাথ টার্ম ফাইনাল 210 মার্কের হয়, ফিজিক্স 101 210 মার্কের, ফিজিক্স 102 যেটা সেশনাল এটা হচ্ছে ফাইনাল কুইজ হয়, 30 মার্কের একটা ফাইনাল কুইজ। সিভিল ড্রয়িং তোমার তো বললাম মিড কুইজ আর ফাইনাল কুইজ, দুইটা কুইজ হয়। দুইটা কুইজের আমাদের টাইমে মিড কুইজ হয়েছিল 45 মার্কের, ফাইনাল কুইজ ফাইনাল কুইজে 35 মার্কের হয়েছিল, হ্যাঁ 35 মার্কের, এমন হয় আর কি। প্লাস হচ্ছে তোমার কেমিস্ট্রি বলো, মেকানিক্স বলো, যেগুলো মেইন সাবজেক্ট 3 ক্রেডিটের কোর্স, সবগুলো হচ্ছে 210 মার্কের এক্সাম হয় টার্ম ফাইনালে। এবং কোশ্চেন প্যাটার্নটা যখন তোমার আমি পড়াবো তখন তুমি বুঝতে পারবে। এখন যদি তোমার আমি বলি কেমন প্রশ্ন হয় আর কি, আমি যদি তোমার এখন এই যে ধরো ম্যাথ থেকে বলি আর কি, ম্যাথের ইন্টিগ্রেশন থেকে এখান থেকে একটা প্রশ্ন, এখান থেকে আরেকটা, এখান থেকে আরেকটা, এরকম যদি তোমার বলি তুমি তুমি নিজেও বুঝতে পারবে না, তোমার কনফিউশনে লাগবে আর কি। বাট বেশিরভাগ ক্ষেত্রে এত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে যেটা বোঝা গেছে, ডিফারেন্সিয়েশন থেকে 3টা হয়, ইন্টিগ্রেশন থেকে 3টা হয়, ম্যাট্রিক্স থেকে 2টা প্রশ্ন হয়। মোট 8টা প্রশ্নের মধ্যে তোমাদের অ্যান্সার করা লাগবে টোটাল 6টা প্রশ্ন, 2টা পার্ট থাকে। প্রথম পার্টের মধ্যে 4টা প্রশ্ন থাকে, 4টা প্রশ্নের মধ্যে 3টা প্রশ্ন অ্যান্সার করা লাগবে তোমার। 4টা প্রশ্নের মধ্যে 3টা থেকে হচ্ছে তোমার ডিফারেন্সিয়েশন থেকে, আরেকটা থেকে ইন্টিগ্রেশন থেকে। এবং সেকেন্ড পার্টের মধ্যে 4টা প্রশ্ন থাকবে, তার মধ্যে 2টা থাকবে ইন্টিগ্রেশন আর 2টা থাকবে ম্যাট্রিক্স। তোমার এই যে 2টা পার্ট, 2টা আলাদা আলাদা খাতায় অ্যান্সার করা লাগবে। অ্যান্সার যখন টার্ম ফাইনাল আসবে তখন তুমি তোমার গাইডলাইন দেওয়া হবে কিভাবে কি অ্যান্সার করতে হবে, গ্রুপে দেখতে পাবে ভাইরা গাইডলাইন দিতেছে, সিনিয়র 19 ব্যাচ 20 ব্যাচ তার গাইডলাইন দিবে, তখন তুমি দেখলে ইজিলি বুঝতে পারবে কেমনে অ্যান্সার করা লাগবে, কোন কোন খাতায় কি কি অ্যান্সার করা লাগবে আর কি। 2টা পার্টের মধ্যে তোমার এটা বললাম। সিভিল ড্রয়িং তোমার এই যে এই পর্যন্ত যেটা এই টপিক গুলার মধ্যে, এই টপিক গুলা মিড কুইজ যেহেতু হবে, এখানে প্রশ্ন ঘুরাই ক্রিটিক্যাল হয় আর কি। প্রশ্ন এখানে কি তোমার ধরো একটা বস্তু, এমন একটা বস্তু রয়েছে, তোমার বস্তুটা শোয়াই দিলে কেমন দেখা লাগবে, উপর থেকে দেখলে কেমন দেখা লাগবে, এগুলো হাবি যাবে, অনেক প্রশ্ন হইতে পারে আর কি। এটা তোমাদের কোর্স টিচারের উপর ডিপেন্ড করবে, তিনি প্রশ্ন কঠিন করবে নাকি সহজ করবে আর কি। সহজ করলে মার্ক ভালো উঠবে, কঠিন করলে মার্ক খারাপ উঠবে। বাট বইটা অসুবিধা কি, ধরো তোমার 45 মার্কের মধ্যে 45 মার্কের মধ্যে তোমার মার্ক উঠছে তোমার 45-এর মধ্যে তোমার যদি মার্ক হাইয়েস্ট যদি 30 ওঠে, আর তুমি যদি ধরো 10 পাও, তোমার এই 30-এর মধ্যে কাউন্ট হবে, 45-এর মধ্যে কাউন্ট হবে না, 30কে 45 হিসেবে ক্যালকুলেট করবে আর কি। এই জিনিসটা ভালো আর কি, প্রশ্ন কঠিন হলে কোনো প্যারা হয় না আর কি। ধরো তোমার হাইয়েস্ট 30 হলো, তুমি 30-এর মধ্যে যত পাও আর কি, তোমার তত পার্সেন্ট ক্যালকুলেট হবে আর কি, এই আর কি। আর ফাইনাল কুইজে যখন এই যে বিল্ডিং ড্রয়িং সব শেখানো হবে, সমস্যা নেই, এইগুলো তোমার ভালো মতো বোঝানো হবে। সিভিল ড্রয়িং এর ক্ষেত্রে যেটা বললাম, তোমার ভিজুয়ালাইজেশনটা খুব বড় ইম্পর্টেন্ট, তুমি যদি ভিজুয়ালাইজ না করতে পারো তুমি কোনো ড্রয়িং করতে পারবে না। ট্রাই করবা ভিজুয়ালাইজেশন পাওয়ারটা বাড়ানোর জন্য। তুমি যদি মনে মনে ধরো একটা অবজেক্ট রয়েছে তোমার, এমন একটা অবজেক্ট রয়েছে আর কি, এমন একটা অবজেক্ট রয়েছে তোমার,
এই অবজেক্টটা মাঝখান থেকে এখান থেকে কেটে দিলে কেমন দেখা যাবে, বাম পাশ থেকে দেখলে কেমন দেখা যাবে, ডান পাশ থেকে দেখলে কেমন দেখা যাবে, এইটা তো তোমার ভিজুয়ালাইজ করে বুঝতে হবে আর কি কেমন দেখা যাবে। তো সিভিল ড্রয়িং বেশিরভাগ পুরোটা হচ্ছে তোমার ভিজুয়ালাইজেশনের উপরে। তোমার যেমন যত ভিজুয়ালাইজেশন পাওয়ার যত ভালো, তুমি তত ভালো সিভিল ড্রয়িং বুঝতে পারবা। তারপর ইকুইপমেন্টের কথা বললাম। ফিজিক্সের ক্ষেত্রে ফিজিক্সের কোর্স টিচারের উপর ডিপেন্ড করে যে তার প্রশ্ন করবে আর কি। এই তিনটা সাবজেক্টের তিনটা তিনটা টপিক তিনটা টিচার নেবে, তার মধ্যে একজন টিচার প্রশ্ন করবে। যে টিচার প্রশ্ন করবে তার পার্ট থেকে 3টা দিবে, আর বাকি 2টা পার্ট থেকে, একটা পার্ট থেকে 3টা আর একটা পার্ট থেকে 2টা, এমন। এখন তোমার স্যাররা যদি স্যার ভালো হয় তোমার বলবে হ্যাঁ আমি প্রশ্ন করবো তোমার, তার মানে তুমি ধরো এটা থার্মোডাইনামিক যে স্যার পড়াইতেছে সে ধরো বললো আমি তোমার প্রশ্ন করবো, কারণ তুমি এটা শিওর থাকতে পারো তোমার এই পার্ট থেকে 3টা প্রশ্ন আসবে। ওয়েভ ট্রান্সলেশন থেকে 2টা আসতে পারে, তখন এখান থেকে 3টা আসবে, এমন ভাবে তোমার সাফেল হবে আর কি। আর এই যে তোমার যেটা বললাম আর কি ফিজিক্স 102, এখানে তোমার 15টা এক্সপেরিমেন্ট আছে ল্যাবের। 15টাই সবার করা লাগে না, কিছু কিছু কেউ কেউ করবে। 15টা এক্সপেরিমেন্টের মধ্যে 18টা, এই 15টা থেকে 18টা প্রশ্ন আসবে ফাইনাল কুইজে। 18টা থেকে তোমার 9 থেকে 10টা অ্যান্সার করা লাগবে। 10টা অ্যান্সার করা লাগবে, প্রত্যেকটা প্রশ্নে 3 মার্ক করে আর কি। তোমার টাইম নেবে আছে 30 মিনিট। তো ওইভাবে তোমার তখন তখন তোমার বলে দেওয়া হবে আর কি কেমনে কি অ্যান্সার ট্যান্সার করবে আর কি। এগুলো নিয়ে তোমার বেশি মাথা ঘামানোর এখন কোনো দরকার নাই। এই, আর কারো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে, আমাদের মনে হয় মিটিং এর টাইম লিমিট শেষের দিকে চলে আসছে। আমি কি এই মিটিংটা অফ করে আরেকটা লিংক দেবো? এটা বেটার না? হ্যাঁ, হ্যাঁ। আর তোমাদের বলি আমরা এটা জানতাম না আর কি মিটিং এর 1 ঘন্টা টাইম লিমিট থাকে, সেই কারণে টিমসে নিছিলাম। এখন যদি দেখি 1 ঘন্টা টাইম লিমিট থাকে তখন আমরা অন্য কিছুতে শিফট করলে করতে পারি, তখন তোমাদের জানিয়ে দেওয়া হবে আর কি। কারণ আমরা আগে হ্যাঁ, যখন করছি তখন 1 ঘন্টা টাইম লিমিট ছিল না আর কি। কারণ 1 ঘন্টা টাইম লিমিট থাকলে তোমাদেরও প্যারা হয়ে যায় আর কি, বারবার 2বার জয়েন করাবে এমন কিছুতে। ঠিক আছে, এখন তাহলে তোমরা লিভ নাও। ডিসকর্ডে আর করতে পারেন তো। ডিসকর্ডে? আচ্ছা, তাহলে জি জি। সেটা দেখতেছি। ওকে। সো অর্ক হচ্ছে অনেক কিছুই বলছে। প্রথমে আমি যখন হচ্ছে ওর কথাগুলো শুনতেছিলাম, আমার পুরা ওয়ান ফ্ল্যাশব্যাকে যাচ্ছিল, মানে পুরা বলতে গেলে সবকিছুই একবারে বলে দিছে। প্রত্যেকটা টপিকের প্রত্যেকটা বিষয় অনেক ইনফরমেশন একসাথে দেওয়ার চেষ্টা করছে। এত কিছু একসাথে গ্রহণ করার আই গেস প্রয়োজন নয়। আস্তে আস্তে সবকিছুই আমরা ডিটেলসে বলবো যখন এক একটা স্টেপ আসবে। প্রতিটা ক্ষেত্রে আরো ডিটেলসে বলার অনেক কিছুই আছে। সো ওই বিষয়টা নিয়ে এত ঘাবড়ানোর কিছু নাই যে এতগুলা ইনফরমেশন একসাথে আমাকে বলে দিল। আমি এত কিছু বলবো না, আমি খুবই বেসিকের উপর দিয়ে কথাবার্তা বলবো। যখন আমরা ডিটেলসে যাব তখন আমরা প্রত্যেকটা বিষয়ের ইন ডেপথ বোঝার ট্রাই করবো। বাট প্রথমে ও একটা জিনিস ভালো হয়েছে আপনাদের জন্য, যে পুরা ওয়ানে যে বিষয়গুলো হবে, যেগুলো ফেস করতে পারবেন, একটা চেক হয়ে গেছে যে এই বিষয়গুলো আমার সাথে ঘটতে পারে। সো আগে থেকে সিনসিয়ার হওয়া জরুরি। কারণ প্রতিনিয়ত হঠাৎ করে ড্রয়িং এ যাওয়ার পরে যখন আপনার সাডেন টেস্ট নিবে, আপনি সাডেন টেস্ট দিতে যে হায় আল্লাহ আমি কিছু না পারি, আমার পরীক্ষা নিতেছে, এইরকম সিচুয়েশন তৈরি হওয়ার থেকে আগে থেকে জানা বেটার যে এরকম কিছু হইতে পারে। ওকে। সো ওই নার্ভাসনেসটা আর কাজ করবে না। তেমনি ভাবে ল্যাবের ক্ষেত্রে ওই কথা বলে দিছে আপনাদেরকে যে ল্যাবে যখন আপনার ক্লাস করতে হবে তখন স্যাররা অনেক ক্ষেত্রে হেল্প করবে, অনেক ক্ষেত্রে করবে না। আমাদের তো ঝাড়ি দিবে, এগুলা করবে, অপমান করবে, ওই কথাগুলো বলছে। এগুলার থেকে আগে থেকে প্রিপারেশন নিতে হবে। কথা বলতে গেলে একটু প্রিপেয়ার্ড ওয়েতে কথা বলবেন। আপনি যদি স্যারকে যে বলেন যে স্যার আমার কেবলটা লাগাই দেন, ঠিক আছে, এমন ভাবে তাকাবে মনে হবে যে আপনি খেয়ে ফেলতেছে। সো সো ইট ডাজন্ট মিন যে সে আপনাদের হেল্প করবে না, ইনডিরেক্টলি বলবে, আপনার নিজে করার জন্য উৎসাহিত করবে। বাট এমন কাজ কাম যাতে যাওয়ার পরে না করি, সেজন্য মেইনলি এত কিছু বলছে। প্রত্যেকটা সাবজেক্টে কি কি হইতে পারে পরীক্ষা পর্যন্ত বলে দিছে। আমি অত দূর পর্যন্ত যাচ্ছি না, মেকানিক্স এর যে বিষয়গুলো আছে ওইগুলো আমি হালকার উপর দিয়ে আপনাদের বোঝানোর ট্রাই করতেছি। চলেন, মেকানিক্সে আমরা আজকে মেইনলি দেখবো হচ্ছে ইন্ট্রোডাকশন, তারপরে হচ্ছে বুক লিস্ট দেখবো, এবং আমরা কিভাবে সামনের দিকে আগাবো এই বিষয়টা সম্বন্ধে একটু আইডিয়া নিই।
এখন প্রথমে মেকানিক্স যখন আমরা বলতেছি, এখানে কিছু লেখা নাই। মেকানিক্স আসলে দুইটা পার্টের কম্বিনেশন, আপনারা সবাই জানেন। বলেন তো কি কি? স্ট্যাটিক্স আর হচ্ছে ডায়নামিক্স। ওকে, এখন এই পুরা দুইটা কম্বাইন করেই আপনার যে কোর্স, ওইটাই হচ্ছে অ্যানালিটিক্যাল মেকানিক্স, আপনাদের হচ্ছে স্ট্যাটিক্স প্লাস ডায়নামিক্স, এবং পরীক্ষাটাও হবে একই সাথে। ইটস নট লাইক যে আপনার স্ট্যাটিক্স আলাদা পরীক্ষা হইতেছে আর ডায়নামিক্স আলাদা পরীক্ষা হইতেছে। বাট ইনস্ট্রাক্টর কি সেম? অবভিয়াসলি নট। স্ট্যাটিক্স স্ট্যাটিক্স এর টিচার একজন, ডায়নামিক্স এর টিচার একজন। আমি টিচারের নামও মেনশন করে দিতেছি। আমাদের যিনি নিচে, তার নাম হচ্ছে শামীম স্যার। আর ডাইনামিক্স যিনি নিছে তার নাম হচ্ছে সোহেল স্যার। এখন কথা হচ্ছে মেকানিক্স এর ক্ষেত্রে আপনার যেই স্যারই কোর্স ইনস্ট্রাক্টর থাকুক না কেন, মোস্টলি দেখা যায় ইনি দুইজনই থাকে, অনেকদিন ধরে নিতেছে। তারপরও কোশ্চেন প্যাটার্ন বিগত 10 বছর কিংবা 12 বছর একই রকম। এখানে কোনো ড্রাস্টিক চেঞ্জ নাই যে আপনার 15 সালে এমন কোনো কোশ্চেন আসছে যেটা 23 সালে হঠাৎ করে নতুন একটা কোশ্চেন চলে আসছে, কিংবা 18-19 সালে একরকম কোশ্চেন হয়েছে, হঠাৎ করে 21 সালে অন্যরকম কোনো কিছু চলে আসছে। সো এক্ষেত্রে আপনি বুঝতে পারেন যে মেকানিক্স এর ক্ষেত্রে স্পেশালি প্যারালাল একটা ওয়ে মেনটেন করতেছে, যে এটা একই ওয়েতে প্রতি বছর হয়ে থাকে। এই জন্য এটা আপনার বোঝাও সহজ। এখন দ্বিতীয় প্রসঙ্গে আসি, যে স্ট্যাটিক্স এবং ডাইনামিক্স এর মধ্যে কার ওয়েটেজ বেশি, মানে কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা বেশি পাওয়ারফুল। এখন ইম্পর্টেন্স এর বেসিসে খুব একটা ডিফারেন্স করা যাবে না, আপনি যেটাই দুর্বল ওইটাই আপনার জন্য ইম্পর্টেন্ট। তারপর আমি বলতে চাই যে স্ট্যাটিক্স আপনার জন্য 60% ইম্পর্টেন্ট, আর ডাইনামিক্স আপনার জন্য হচ্ছে 40% ইম্পর্টেন্ট। এই কথা কেন বললাম? কারণ আপনি যদি কারেন্ট ফাইনাল কোশ্চেন অ্যানালাইসিস করেন, সিটি দেখেন, সবকিছুই দেখেন, তাইলে বুঝতে পারবেন যে স্ট্যাটিক্স বেশি ডমিনেট করতেছে ডাইনামিক্স এর তুলনায়। স্ট্যাটিক্স তার মানে বোঝাই যাচ্ছে স্ট্যাটিক্স আপনার বেশি ভালো করে আয়ত্তে আনতে হবে ডাইনামিক্স এর তুলনায়। আবার আপনি যদি ডাইনামিক্স এ দুর্বল হয়ে থাকেন, আপনি যদি কোনো একটা বেশি খারাপ করে ফেলেন, ডাইনামিক্স এ যদি খুব খারাপ হয়ে যায়, তাহলে ওইটাও আপনার জন্য খারাপ হবে। কারণ আপনার সেকশন এ এবং সেকশন বি, মানে স্ট্যাটিক্স এবং ডাইনামিক্স দুইটার কম্বিনেশনেই আপনার রেজাল্ট হবে। যে কোনো একটা খারাপ করলেন আর একটা ভালো করলেন, কোনো লাভ নাই। সো দুইটার মধ্যে আপনার ব্যালেন্স মেনটেন করতে হবে। এখন কথা হচ্ছে যে স্ট্যাটিক্স এর সিলেবাস বড় নাকি ডায়নামিক্স এর সিলেবাস বড়? পরের স্লাইডে আমাদের সিলেবাস আছে, তারপর আমি এখানে আপনাদের বলে দিই। সিলেবাস হচ্ছে আপনার স্ট্যাটিক্স এ বড়। এবং এই কোর্সটা আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে অবভিয়াসলি এটা ডিপার্টমেন্টাল কোর্স, ড্রয়িংটাও ডিপার্টমেন্টাল কোর্স, ওইটাও ইম্পর্টেন্ট, বাট ক্রেডিট কম, বাট এটার ক্রেডিট কিন্তু অনেক বেশি। সো এইটাই আপনি যদি বাই এনি চান্স আপনি যদি প্রথমে মনোযোগ না দেন, এটা আপনার জন্য পরে অনেক বড় ধরনের ভোগান্তির কারণ হতে পারে। কিছুদিন ক্লাস করার পরে, কয়েক মাস চলে যাওয়ার পরে আপনার মনেই হইতে পারে যে ছাত্র একের পর এক ক্লাস করে চলে যাচ্ছে, আমি তো আগাইতেছি না, আমি তো পিছাই যাইতেছি। এবং এই যে পিছাই যাইতেছেন, পরীক্ষার হলে কেউ আপনাকে দয়া দেখিয়ে নাম্বার দিবেন না। সোজা ভাষায় যেটা, হ্যাঁ স্যাররা অনেক পার্সিয়াল মার্কিং করে, ইটস ট্রু, স্যাররা অনেক বেশি মার্ক দেওয়ার চেষ্টা করে, সেটা ট্রু। বাট আপনার খাতার মধ্যে যদি কোনো ইনফরমেশন না থাকে, আপনি যদি প্রপারলি না পড়েন, আপনি যদি প্রপারলি অ্যান্সার করতে না পারেন, তাহলে আপনার তো অবভিয়াসলি কেউ দয়া দেখায় মার্ক দিবেন। আর মেকানিক্সে যদি আপনার সিজি কম এসে যায়, সাপোজ 3.25 কিংবা 3.5 এরকম সিজি চলে আসে, এটা আমি কমই বলতেছি, কোনোভাবে নেওয়ার কিছু নাই, 3.25 বা 3.5 যদি চলে আসে, তাইলে ওইটা আপনার রেজাল্টের উপর অনেক বেশি ইফেক্ট ফেলবে। আর যদি 3.85 এরকম কিছু চলে আসে, আল্লাহ না করুক, তাহলে তারও বড় ধরনের ইফেক্ট ফেলাবে। কারণ এখানকার ক্রেডিট সংখ্যা বেশি, এবং এটাও মাথায় রাখতে হবে যে কোর্সের ক্রেডিট সংখ্যা বেশি, সেই কোর্সটা ওয়েটেজ বেশি, তার মানে এটা বেশি পাওয়ারফুল, এটা আপনার রেজাল্টকে নিচের দিকে নামাই দিতে পারে। ওকে, সো মেকানিক্স এর ক্ষেত্রে প্রথম থেকেই আপনার ইম্পর্টেন্স দিতে হবে এই কোর্সটার উপর। স্যাররা যেই জিনিসগুলো করাইতেছে কিংবা সিনিয়ররা যেগুলো করে গেছে এগুলোর উপর, বা আমরা যেগুলো করাইতেছি এগুলোর উপর একটু বেশি গুরুত্ব দিতে হবে। আচ্ছা চলেন বুক লিস্টের বিষয়ে আমরা কিছু কথা বলতেছি। আপনারা যদি বুয়েটে যান, তাহলে বই বলতে একটাই আছে, এই যে ফ্যারিস ফ্যারিস চেম্বারের যে বইটা, এই বই হচ্ছে স্যার স্যার পড়ছে, স্যারের স্যার পড়ছে, এখন আপনিও পড়তেছেন। ঠিক আছে, যুগ যুগ ধরে এই বই চলে আসতেছে বুয়েটে। সো এই বই আপনি
স্ট্যাটিক্স এর কথা বলেন কিংবা ডাইনামিক্স এর কথা বলেন, স্যাররা যে বইটা ফলো করবে সেটা হচ্ছে প্যারিস চেম্বার। আপনাকে অন্য কোনো বইয়ের খুব একটা নাম বলবেই না। এক স্যার তো আমাদের কিছুই বলে না, আর এক স্যার এই আর সি হিবেলারের নামটা উচ্চারণ করছে একবার পুরো কোর্সে আর কি। কিন্তু মেইনলি স্যাররা যে বইটা ফলো করবে এটা হচ্ছে ফেরিস চেম্বারের বই, এই যে এইটা। কিন্তু এটা হচ্ছে প্রত্যন্ত আদিম যুগের বই, এটার নিউ এডিশন বেরোনো বন্ধ হয়ে গেছে। এটা মেবি কত এডিশন আছে আই হ্যাভ নো আইডিয়া, 4th আর 5th এডিশন আছে মেবি, যদি ভুল না করি, ভুল হইতে পারে। কিন্তু এই বইটা পিঙ্ক কালারের একটা বই, এটা ছবিও আমি আনি নাই, কারণ যে কাউরে যদি আপনি নীলক্ষেতে যে বলেন কিংবা সিনিয়রসদের বলেন যে ফেরিসের বই লাগবে, তাইলেই হবে। মেকানিক্সের ফেরিসের বই, অ্যানালিটিক্যাল মেকানিক্স বাই ফেরিস চেম্বার্স, ওকে। সো এটা পিঙ্ক কালারের একটা বই যেটা স্যাররা ফলো করে। এখন আমার কিছু অবজারভেশন আছে, আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স ফলো করতেছি। কারো যদি এই ফেরিস চেম্বারের প্রতি ভালোবাসা থেকে থাকে তাহলে সে হচ্ছে আমার কথা পছন্দ নাও করতে পারে, বাট এই বইটা খুবই ছোট, সাইজে ছোট, ঠিক আছে, পকেট বুকের মতো। এখন ছোট হওয়ার কারণে এর লেখার ফন্টটা অনেক ছোট, লেখার ফন্টটা অনেক ছোট। তারপরে এই বইয়ের কোনো ভালো কপি নাই, মানে যে প্রিন্টটা করা হয়েছে সেটাও ভালো না। আহ, যে কারণে এই বই পড়ার খুব একটা ইন্টারেস্ট আসে না, মানে আমার পার্সোনালি আসে না। যে কারণে আমি পার্সোনালি সাজেস্ট করবো এখান থেকে থিওরি না পড়ার জন্য। আপনি এখান থেকে প্রবলেম সলভ করবেন পরীক্ষায়, টার্ম ফাইনাল কিংবা যে কোনো জায়গায় প্রবলেম আসবে হচ্ছে ফেরিস চেম্বার্স থেকে, এটা আপনি মেনে নিতে পারেন। অন্য জায়গা থেকেও আসবে, একটু পরে বলতেছি। তারপরও হচ্ছে যে আপাতত এইটুকু মাথায় রাখেন যে বুয়েটার স্যাররা কোন বইটা ফলো করে, সেটা হচ্ছে ফেরিস চেম্বারের বই, যেটা হচ্ছে অ্যানালিটিক্যাল মেকানিক্স বাই ফেরিস, স্ট্যাটিক্স এর ক্ষেত্রেও ডাইনামিক্স এর ক্ষেত্রে। এখন কথা হচ্ছে তাইলে আমি এইসব বইয়ের নাম কেন লিখে রাখছি ওইটা আমরা একটু পরে দেখতেছি। তার আগে আমরা সিলেবাসটা দেখেন। স্ট্যাটিক্স এর মধ্যে আপনার কি সিলেবাস আছে আর ডাইনামিক্স এর মধ্যে আপনার কি সিলেবাস আছে। স্ট্যাটিক্স এর সিলেবাস যদি আমরা দেখি, প্রথম চ্যাপ্টার হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স, সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে মোমেন্টস। আচ্ছা, এই চ্যাপ্টারের নাম কোনো বইয়ের সাথে ম্যাচ নাও করতে পারে কিংবা স্যারের নামের সাথেও ম্যাচ না করতে পারে, আমি আমার মতো করে নাম দিছি, এগুলাই আন্ডারে আনছি। হইতে পারে যে এর আন্ডারে অন্য কোনো চ্যাপ্টার আছে যেটা আপনি অন্য বইয়ে পাইলেন, কিন্তু ওভারঅল এই চ্যাপ্টার গুলো আপনি দেখতে পারেন যে এইটা এগুলাই মেইনলি আপনার পড়া লাগবে। এখন একটা হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স, একটা হচ্ছে মোমেন্টস, তারপরে আপনাদের আসে হচ্ছে থ্রাস্ট, তারপরে আসে হচ্ছে ফ্রিকশন, তারপরে নন কোপ্লানার ফোর্স সিস্টেম, তারপরে হচ্ছে ফ্লেক্সিবল কর্ডস, তারপরে সেন্ট্রয়েড, তারপরে হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। বলতে পারেন যে এইগুলা টপিক যদি আপনার কভার থাকে তাহলে আপনার স্ট্যাটিক্স এর উপর ভালো ডমিনেশন আছে, আপনি ভালো অ্যান্সার করতে পারবেন। তেমনি ভাবে ডাইনামিক্স এর সিলেবাসের ক্ষেত্রে, আচ্ছা, ডাইনামিক্স এর সিলেবাসের ক্ষেত্রে আপনার চ্যাপ্টার যেটা আছে সেটা হচ্ছে ফোর্স সিস্টেম, তারপরে হচ্ছে প্লেন মোশন, তারপরে হচ্ছে ইম্পালস অফ ফোর্স, আর একটা হচ্ছে ওয়ার্ক এনার্জি পাওয়ার। এখন আমরা এগুলা শেখার জন্য কি ফলো করবো, আমরা কিভাবে শিখবো, পড়ার অ্যাপ্রোচ কি হবে, এখানে তো আমি অনেকগুলো বইয়ের নাম লিখে রাখছি। এখন কোন বই পড়বো, কোন বই থেকে প্রবলেম সলভ করব, নাকি সবই পড়া শুরু করে দিব? প্রথমে আর এস হিবেলারের নাম আছে ওই বইটা পড়ি, তারপরে বেয়ার জনস্টন আছে ওইটা পড়ি, তারপরে ফেরিস চেম্বার পড়ি, না ফেরিস চেম্বার স্যাররা বলছে এই জন্য এটা আগে পড়ি, বাকিগুলা পরে পড়তেছি, এরকম এরকম কিছুই না। কথা হচ্ছে আমি যেটা মানে ঘাটাঘাটি করে বুঝতে পারছি, প্রশ্ন করা হয় ফেরিস চেম্বার থেকে, ও সরি ফেরিস চেম্বার না, আরো একটা বই থেকে করা হয়। ফেরিস চেম্বার এবং বলতে পারেন হচ্ছে আর এস খুরমি, এই দুইটা বইয়ের কম্বিনেশনে প্রশ্ন করা হয়, বাট শুধুমাত্র এটাই এনাফ। এখান থেকে মাঝে সাঝে একটা আসতে পারে, কিন্তু ওইটা আপনার আহ, এই বইয়েও ওইটা সলভ করার মতো ম্যাটেরিয়ালস দেয়া আছে। সো এখানে আমি লিখে রাখছি প্রবলেম সলভ করবেন আপনি ফেরিস চেম্বার্স থেকে, আর এস কুর্মি থেকে। আচ্ছা, আরো কিছু কথা বলি। এই স্ট্যাটিক্স এর জন্য যে সকল কনসেপ্ট বা থিওরি আপনার জানা থাকা লাগবে ওইগুলা কি আপনি অলরেডি জানেন কিনা? কথা হচ্ছে ফ্লেক্সিবল কর্ডস এর কনসেপ্ট আপনার এখন জানা নাই। কথা হচ্ছে নন কোপ্ল্যানার ফোর্স সিস্টেমের কনসেপ্ট আপনার জানা নাই। ফ্রাস এর কনসেপ্ট আপনার জানা নাই বলতেছি এই সেন্সে যে আপনার ইন্টারমিডিয়েট পর্যন্ত ছিল। তেমনি ভাবে মোমেন্ট অফ ইনার্শিয়া ছিল, কিন্তু মোমেন্ট অফ ইনার্শিয়া নাম শুনে মনে করেন না যে আই ইকুয়াল টু এম আর স্কোয়ার এই পর্যন্তই আছে। এর মধ্যে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ ম্যাসেস আছে যেটা আপনি ইন্টারমিডিয়েটে করছেন, কিন্তু হচ্ছে ওগুলার প্রমাণ আছে, এবং আরো অনেক কম্পোজিট বডির ক্ষেত্রেও আছে মোমেন্ট অফ ইনার্শিয়া। তারপরে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এরিয়াস বলে আরেকটা টপিক আছে। সো মোমেন্ট অফ ইনার্শিয়া
এই বিষয়টার মধ্যে অনেক কিছু আছে, আমি আগেই বলছি যে এগুলা ভিতরে আমি এখনো যাই না, এই স্লাইডে আমি ভেতরে কি কি টপিক আছে ওইগুলা ডিসকাস করতেছি। সেন্ট্রয়েডের ক্ষেত্রেও অনেক বড় একটা টপিক, আপনারা যদি আমাদের ওই অ্যাপে অথবা ড্রাইভে দেখেন যে কি কি টপিক আছে, আপনারা একটু দেখলে আন্দাজ করতে পারবেন যে কি কি মেইনলি আছে। ফ্লেক্সিবল কর্ডের ক্ষেত্রেও কনসেপ্ট নতুন, থিওরিও নতুন, প্রবলেমও নতুন, সবকিছুই আপনার জন্য নতুন। তেমনি ভাবে নন কোপ্লানার ফোর্স সিস্টেমের জন্য আপনার সবকিছু নতুন। ফ্রিকশন আপনি আগে থেকে জানেন, মুভমেন্ট আপনি আগে থেকে জানেন, রিজাল্টেন্ট ফোর্স 100% আপনি আগে থেকে জানেন। আপনি হচ্ছে এই একটা ভেক্টর আছে আর এটা কোন একটা তলের সাথে আলফা গুণ উৎপন্ন করতেছে, তার এই কম্পোনেন্ট কত হবে, আর কস থিটা, রাইট? এই সব জিনিসপাতি তো আপনি জানেন, বা আর কস আলফা হবে। তো এই জিনিসপাতি যেহেতু আমরা জানি, এই রেজাল্টেন্ট ফোর্সের ক্ষেত্রে কনসেপ্ট আপনার নতুন করে আর শেখা লাগবে না, এগুলো অলরেডি আপনি জানেন। তেমনই ভাবে ডাইনামিক্সের সিলেবাসের ক্ষেত্রে বলা চলে সবকিছুই আপনি জানেন। ফোর্স সিস্টেমের মধ্যে কি আছে, এফ ইকুয়াল টু এম এ, কিংবা নিউটনস ফার্স্ট ল, নিউটনস সেকেন্ড ল। প্লেন মোশনের ক্ষেত্রেও সেম, আপনার ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন, এই বিষয়গুলো আছে যেগুলো আপনার ইন্টারমিডিয়েটের কনসেপ্ট। তারপরে ইম্পালস অফ ফোর্স কি, এগুলো আপনি ইন্টারমিডিয়েটে করছেন। ওয়ার্ক এনার্জি পাওয়ারের মধ্যে ওয়ার্ক এনার্জি থিওরাম আছে, ডেল ইকে ইকুয়াল টু হাফ ডেল সামেশন অফ ডাব্লিউ ইজ ইকুয়াল টু ডেল ইকে। চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু দ্য টোটাল ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। ওকে, সো এইসব বিষয়ে আপনি ডাইনামিক্স এর ক্ষেত্রে বলতে পারেন যে আপনি যদি কিছু নাও করেন, আপনার এখনই থিওরি অলরেডি ক্লিয়ার। ওকে, থিওরি বা কনসেপ্ট আপনি এখনই জানেন, যদি ইন্টারমিডিয়েটে আপনি সবকিছু কভার করে থাকেন। যদি না থাকেন তাতেও সমস্যা নেই, আমরা প্রত্যেকটা জিনিসেরই কনসেপ্ট কিংবা থিওরি করিয়ে তারপরে শুরু করবো। ঠিক আছে, ওইটা আমরা পরের স্লাইডে দেখতেছি। এখন আমি বইয়ে আরেকবার ফেরত আসতে চাচ্ছিলাম। বইয়ের ক্ষেত্রে আমি পার্সোনালি সাজেস্ট করব যে আপনি কনসেপ্টের জন্য, যদি আপনার খুব ইচ্ছা থাকে যে হ্যাঁ আমি থিওরি কিংবা কনসেপ্ট ভালো করে শিখতে চাই, শিখে তারপরে প্রবলেম সলভিং করতে চাই, তাইলে আমার সাজেশন থাকবে না যে আপনি ফেরিস থেকে কনসেপ্ট শিখতে যান, আমি বলবো আপনি আরসি ইভেলার থেকে কনসেপ্ট শিখবেন। ঠিক আছে, সো এইটা আপনার থিওরির জন্য। কনসেপ্টের জন্য আপনি আরসি হিভেলার ফলো করতে পারেন। এর তিনটা বই আছে, একটাকে বলা হয় হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বাই আরসি হিভেলার, আরেকটা বই হচ্ছে স্ট্যাটিক্স বাই আরসি হিভেলার, এই যে এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটিক্স বাই আরসি হিভেলার। আরেকটা আছে হচ্ছে ডাইনামিক্স বাই আরসি হিভেলার, এইটার চেহারা এরকম, এইটার চেহারা এখনকারও একই রকমই আছে, এটা 14 এডিশন যেটা, এইটার চেহারা বদলে গেছে, এটা হচ্ছে 13 এডিশন। আপনি হচ্ছে 14টা নিবেন, কিনার দরকার নেই, সবগুলারই আমরা পিডিএফ সাপ্লাই দিব, এবং যেগুলার আপনার সলিউশন আছে আমার কাছে আর কি আছে, ওইগুলো আমি আপনাদের সলিউশন সহ দেওয়ার চেষ্টা করব। সো স্ট্যাটিক্স এর ক্ষেত্রেও আপনি বইয়ের পিডিএফ পেয়ে যাচ্ছেন, ডাইনামিক্স এর ক্ষেত্রেও বইয়ের পিডিএফ পেয়ে যাবেন, সলিউশন পাবেন। তারপরে আরেকটা বিষয়, প্রবলেম সলভিং এর জন্য ফেরিস চেম্বার ইটসেলফ এটা হচ্ছে এনাফ। বারবার বলতেছি, এটার উপর গুরুত্ব দিতেছি কারণ স্যাররা প্রশ্ন করবে এখান থেকে। ওকে, ফেরিস চেম্বার থেকে, বাট এগেইন সব প্রবলেম করার দরকার নেই, কোন প্রবলেম করতে হবে ওইটার জন্য আপনার অবভিয়াসলি লেকচার ফলো করতে হবে। আর আমি আরেকটা জিনিসও সাজেস্ট করবো, কেউ যদি কনসেপ্ট শিখতে এত বেশি না চান, বলতেছেন যে ভাই কনসেপ্ট হচ্ছে যে যেইটা দরকার ওইটা আমরা ক্লাস থেকে প্রোভাইড করব, ক্লাস নোট বা ক্লাস লেকচার যদি ফলো করেন কন্টিনিউয়াসলি, আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট আপনি কোনো টপিকের, এই যে এখানে যতগুলা টপিক আছে এর কোনো কনসেপ্টে বিন্দু মাত্র ঘাটতি থাকবে না। সবগুলা বইয়ের মধ্যে থেকে যেটুকু জিএসটি আছে ওই পুরা জিনিসটাই আপনি কনসেপ্ট আকারে আমাদের ক্লাস থেকেই পাবেন। তারপরও কারো যদি ইন্টারেস্ট থাকে, আমি জানি যে তারপরও কেউ ঘেটে ঘেটে দেখবে, তো তার জন্য মেইনলি বইগুলোর নাম লেখা, যে আপনি আরসি হিভেলার থেকে এবং বেয়ার জনস্টন থেকে, এই দুই বই পড়েই আমার লাভ হয়েছে। এই আরসি হিভেলার এবং বেয়ার জনস্টন, এই দুইটা বই থেকে আপনি পড়তে পারেন, যে কনসেপ্ট ভালো মতো ক্লিয়ার হবে। তারপরে ফেরিস চেম্বার্স এর ক্ষেত্রে আপনি এটা মেইনলি আমি বলবো প্রবলেম সলভিং এর জন্য ইউজ করবেন, যে আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে এই হিবেলার এবং জনস্টন থেকে, এবার আপনি ফেরিস চেম্বার্স থেকে সলভ করতে পারেন, কিংবা আর এস ঘুর্মি থেকে সলভ করতে পারেন। বাট যত সহজে বলতেছি যে সলভ করা শুরু করেন, আপনি এক চ্যাপ্টারে যে দেখবেন 175টা প্রবলেম, মানে 5 চ্যাপ্টারে 175টা প্রবলেম, গুণ করেন তো কতগুলো হয়। এবার আপনি নিজে হিসেব করেন যে আদৌ সলভ করা পসিবল কিনা। সো এর মধ্যে ইম্পর্টেন্ট কোনগুলা কোনগুলা আসছে, এর মধ্যে অনেক ব্যাপার আছে। সো ওইগুলা তো চোথায় পাবেন, তারপরে আমাদের লেকচার নোটে পাবেন, স্যাররা আপনাদের আইডিয়া দিবে। সো এইগুলো আপনি পর্যাপ্ত পাবেন। বাট আমি যেটা বললাম যে কনসেপ্টের পিছে বেশি যদি আপনি না এফোর্ট দিতে চান, তাইলে ওই টাইমটা আপনি লেকচার থেকে পেয়ে গেলে ওই টাইমে আপনি প্রবলেম সলভ করতে পারবেন, যেটা আপনাকে একটু আগায় দিবে। ঠিক আছে, যে অন্যরা যেখানে আপনার এই বই সেই বই ঘাটাঘাটি করতেছে কনসেপ্ট শেখার জন্য, আপনি ওই কনসেপ্টটা একবারে পেয়ে গেছেন, আপনি এখন
আরেকজন যে 10টা প্রবলেম করছে আপনি সেখানে 20টা করতে পারতেছেন, এবং এইটাই বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। কেন? তার কারণ পরীক্ষায় আপনার প্রবলেম সলভ করতে হবে, নট কনসেপ্ট জিজ্ঞেস করবে। আপনাকে কেউ জিজ্ঞেস করবে না হোয়াট ইজ মোমেন্ট অফ ইনার্শিয়া, আপনাকে মোমেন্ট অফ ইনার্শিয়া ডিটারমাইন করতে বলবে, যে ডিটারমাইন দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ হলো সিলিন্ডার বা হচ্ছে হলো কোন বা সলিড কোন, এরকম বিভিন্ন প্রবলেম দিবে, প্রবলেম সলভ করতে হবে। সো আপনি যত বেশি প্রবলেম সলভিং এর সময় দিতে পারবেন আপনার জন্য ওইটা বেটার। ওকে, আই গেস আমি বুঝাইতে পারছি। এটা গেল হচ্ছে আহ, আহ, বই এবং হচ্ছে টপিকের ব্যাপারে। এখন আমরা দেখতে চাচ্ছি যে আমরা কিভাবে অ্যাপ্রোচ নিব। আমরা এখানে আপনাদের প্রথমে কনসেপ্ট করব, কনসেপ্ট আর বেসিক যেগুলো লাগবে যে কোনো চ্যাপ্টারে। সাপোজ আমি মেকানিক্স 1 যখন শুরু করব, আপনার রেজাল্ট এন্ড ফোর্সের উপর প্রথমে আমি কনসেপ্ট আর টপিক গুলা ক্লিয়ার করব, কনসেপ্ট প্লাস টপিক। তারপরে আমি হচ্ছে প্রবলেম সলভিং এর দিকে যাব। এবং আপনি যাতে পরীক্ষার হলেতে 80 to 90% সলভ করতে পারেন সেই পরিমাণ প্রবলেম ইনশাল্লাহ আমরা সলভ করেই দিব। এবং হচ্ছে ক্লাস ফলো করলে আপনার 70-80% কাজ অলরেডি হয়ে গেছে। এছাড়াও আমি এত কিছু ডিসকাস করছি শুধুমাত্র বোঝানোর জন্য যে আপনি এক্সট্রা করে কিছু যদি শিখতে চান তাহলে এই বইগুলো ফলো করবেন। প্রত্যেকটার পিডিএফ দিয়ে দেওয়া হবে, আমরা হচ্ছে টিমসে আপলোড করে দিব, অথবা হচ্ছে আপনাদের পোস্টের কমেন্ট সেকশনও পেয়ে যাইতে পারেন। এইটা ছিল হচ্ছে বলতে পারেন যে মেকানিক্স এর ক্ষেত্রে জাস্ট শুধুমাত্র বই সম্বন্ধে একটা আইডিয়া। আপনি তার মানে কনসেপ্ট শিখবেন হচ্ছে বেয়ার জনস্টন থেকে এবং আরসি হিবেলার থেকে, এবং আপনি প্রবলেম সলভ করবেন ফেরিস চেম্বার্স থেকে, আর এস কুর্মি থেকে। এবং তার থেকে বেশি ইম্পর্টেন্ট লেকচার ম্যাটেরিয়ালস, এবং চৌথাতে বেশি ফোকাস করবেন। চৌথা আসলে কি? চৌথা ইজ এ কম্বিনেশন অফ টার্ম ফাইনালস। এত বছর ধরে যে এই কোশ্চেন গুলা স্যার করাইছে তারপরে টার্ম ফাইনালে আসছে, ওইগুলাই ভালোভাবে সলভ করে আপনাদের চৌথাতে রয়েছে। সো ওই জিনিসটা আমাদের পড়ানোর উদ্দেশ্য। আরেকটা রিজন এইটাই যে চৌথা আরেকজন লিখছে, আমি লিখছি, অর্ক লিখছে। এখন আমি কি ভেবে লিখছি, আমি কোন বইয়ের থেকে লিখছি, আমি কি বুঝে লিখছি, এটা তো আপনি জানেন না। আপনি তো জানেন যে এখানে এটা সলিউশন করা আছে। সো ওয়ান ওয়ে ইজ যে আপনি ওইটা মুখস্থ করে ফেলেন, মুখস্থ করে পরীক্ষার হলে অ্যাপ্রোচ নিতে গেছেন। সো এটা আপনার জন্য ভয়ঙ্কর হইতে পারে যে একটুখানি ঘুরাই দিছে আপনি কুপকাত হয়ে গেছে। সো এই জন্য এই বিষয়গুলো বোঝার জন্য এত আয়োজন। ওকে, সো মেকানিক্স এর ব্যাপারে আমি এইটুকুই বলবো, এর বেশি কিছু আমরা বলবো যখন আমরা চ্যাপ্টার স্টার্ট করব তখন। প্রত্যেকটা ধরে ধরে বলতেছি না, কিন্তু মেকানিক্স এর ব্যাপারে কেউ কোনো কিছু যদি জানতে চান অবভিয়াসলি কোশ্চেন করতে পারেন, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনাদের ক্রেডিটের ক্ষেত্রেও বলেন কিংবা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বলেন, এটা আপনার ফান্ডামেন্টাল বা বেসিক হিসেবে কাজ করবে। সো এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারো কোনো ধরনের কোশ্চেন থাকলে আস্ক করতে পারেন। হ্যালো, কেউ কি ক্লাসে আসেন? এই ক্লাস বন্ধ হয়েছে। হ্যালো, না ঠিক আছে। কারো ঠিক কোনো আছে। প্রশ্ন আছে তোমাদের? মেকানিক্স এর ব্যাপারে ভাই কারো কোনো এখানে প্রশ্ন? জি জি ভাই বই বলুন। কি পিডিএফ পাওয়া যাবে সব নাকি কিনতে হবে, মানে মেকানিক্স জি এর বইগুলো? অবশ্যই 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 হচ্ছে আপনাদের, আমি তো প্রথমে মেনশন করে দিলাম যে সবগুলার পিডিএফ আমি আপনাদের এখনই দিয়ে দিব, এই ক্লাস শেষেই পেয়ে যাবেন। ওখানে যে বইগুলা দেখতেছেন, আর এস সিবেলার, তারপরে হচ্ছে খুরমি, আর হচ্ছে আপনার বিয়ার জনস্টন, এই সবগুলা বই পাবেন। ফেরিসের বইটা মনে হয় পিডিএফ নাই আমার যতদূর ধারণা, কিন্তু ফেরিসের বইয়ের দামও বেশি না। ওইটা আপনি নীলক্ষেত থেকে পেয়ে যাইতে পারেন, আবার হচ্ছে সিনিয়রদের থেকেও পাবেন, যে কোনো জায়গায় ওইটা অ্যাভেলেবল। ফেরিসের বইটা কিনবেন, আমার সাজেশন থাকবে। ওইটা আমিও কিনছি, যদিও ওখানে কনসেপ্ট বা থিওরি পড়ি নাই। প্রবলেম সলভ করার জন্য ওই বইটা বেশ কাজে। আর আপনিও বুঝতেছেন যে প্রবলেম পরীক্ষায় যেহেতু এখান থেকে করতেছে, সো আপনার জন্য ওই বইটা কিনা তো মাস্ট, রাইট? আর যেহেতু দামও বেশি না সেহেতু ওইটা কিনে ফেলবেন নীলক্ষেত থেকে। ফেরিস অ্যানালিটিক্যাল মেকানিক্স বাই ফেরিস বললে সাথে সাথে একটা পিঙ্ক কালারের ছোট বই আপনারা ধরাই দিবে, ওই বইটা কিনতে পারেন। আর বাকি যেগুলো লাগবে ওইগুলো আমরা পিডিএফ আকারে দিতেছি। আমি আর এস সিভেলারের বইও কিনছি পার্সোনালি, বাট আমি ওই বইটা খুলেও দেখি নাই, আমি পিডিএফই পড়ছি। পিডিএফ থেকে মানে যেটুকু লাগছে আর কি, ওই একটা সূত্র দেখা কিংবা একটা কনসেপ্ট দেখা, এইটুকুর জন্য আপনি পিডিএফ পড়েই পেরে যাবেন। আমার সাজেশন, যার পিডিএফ পড়ার অভ্যাস আছে, যার পিডিএফ পড়তে ভালো লাগে না, সে অবভিয়াসলি বই কেনারও অপশন আছে। সো আর এস সিভেলারও নীলক্ষেতে পাওয়া যায়। সো সব বই কম বেশি আপনি নীলক্ষেতে পেয়ে যাবেন।
কিন্তু আপনি কিনবেন কোনটা, অ্যানালিটিক্যাল মেকানিক্স বাই ফেরিস, কারণ স্যাররাও এটাই পড়াবে, প্রতিদিন নিয়ে আসবে, আপনাদের দেখাবে, আপনি ওখান থেকে প্রবলেম সলভ করবেন। তো আমার সাজেশন থাকবে ওইটা কিনে ফেলো, ঠিক আছে? বুঝাইতে পারছি দিদা? জি ভাইয়া। জি, আর কিছু? আচ্ছা, তাহলে যদি আর কারো কোনো কিছু না থাকে তাহলে আমরা এবার কেমিস্ট্রি স্টার্ট করি। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, কেমিস্ট্রি এর ক্ষেত্রে এই একই জিনিস আমাদের। আহ, এখানে মেইনলি আমাদের ক্ষেত্রে দুইজন কোর্স ইন্সট্রাক্টর ছিল, চঞ্চল স্যার আর হচ্ছে মাহবুব স্যার, ঠিক আছে? এখন এই যে এই পোর্শনটুকু আমাদের নিচে হচ্ছে মাহবুব স্যার। আচ্ছা, মাহবুব স্যার যেই টপিক গুলা বা চ্যাপ্টার গুলা নিয়ে কথা বলবে, তিনি হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার, কেমিক্যাল বন্ডিং আর কলার্স নিয়ে কথা বলবে। তেমনি ভাবে চঞ্চল স্যার হচ্ছে অ্যাসিড বেস, ইলেকট্রোকেমিস্ট্রি আর থার্মোকেমিস্ট্রি নিয়ে কথা বলবে। ওকে, সো তার মানে আপনি বুঝতে পারতেছেন যে কেমিস্ট্রির যে কোর্সটা আছে এটাও কিন্তু বেশি ক্রেডিটের কোর্স। আগেই বলতেছি যে সিভিলের ওই কোর্সটাও 3 ক্রেডিটের, এইটাও হচ্ছে 3 ক্রেডিটের। সো এই কোর্স গুলাতে আপনি যত ভালো করবেন, ফিজিক্স হচ্ছে 3 ক্রেডিটের। So এইগুলা আপনি যত ভালো করবেন আপনার রেজাল্টের উপর ওইটার পজিটিভ ইফেক্টও বেশি থাকবে, আবার আপনি যত খারাপ করবেন রেজাল্টের উপর তার নেগেটিভ ইফেক্টও তত বেশি থাকবে। ক্রেডিট সংখ্যা যত বেশি তার হচ্ছে ইফেক্ট তত বেশি। অর্ক অনেক ক্যালকুলেশন করে বুঝাইছে, আমি এখনো পর্যন্ত এটা বুঝি না যে আসলে কিভাবে কাজ করে, এটা কত দিয়ে গুণ হয়ে কিভাবে কাজ করে, কোনটার মানে কি, এটা আমি এখনো পর্যন্ত জানি না। কিন্তু যেটা জানি যে যার ক্রেডিট সংখ্যা বেশি সে বেশি পাওয়ারফুল, আর যার ক্রেডিট সংখ্যা কম সে কম পাওয়ারফুল। সো এইটাই আপনার বেশি ফোকাস করতে হবে, আর অন্যগুলা ফোকাস করতে হবে এমন না, বাট ওইটাই খারাপ করলে ডিপ্রেসড হওয়ার কিছু না। ওই যে ড্রয়িং এর অনেক কিছু বলছে যেটা আপনার শুনে ভয় লাগতে পারে। সো ওইটা ও বলছে যে আপনার 7 ঘন্টা 8 ঘন্টার কাজ আপনার 15 মিনিটে করতে হবে। এখন কথা হচ্ছে বেশিরভাগ ছাত্রই 15 মিনিটে করতে পারবে না। দেখা যায় যে পুরা ক্লাসের মধ্যে 5 জন 6 জন কিছুটা করতে পারে, অনেকে আমি আমি বা আমার মতো যারা তারা তো একটা বক্স আকার দিয়ে চলে আসে এইরকম। তারপরেও স্যাররা ওইভাবেই মার্কিং করে, ওই যে ওই কথাটা বলছে না যে সবাই যেভাবে পারফর্ম করতেছে ওই বেসিসে মার্কিং করবে। তো আপনি কখনো ঘাবড়ে যাবেন না। আপনি, আমার সিনিয়ররা সবসময় বলছে যে কখনো হাল ছেড়ে দেওয়া যাবে না। আপনি ঘাবড়ে গেছেন বা হাল ছেড়ে দিচ্ছেন মানে শেষ। আপনি খুব খারাপ করেও আপনার ক্রেডিট অনেক ভালো আসতে পারে। আপনি খুব খারাপ করতেছেন, তারপরেও আপনার যদি কোর্স ক্রেডিট কম হয় আপনার খুব একটা সমস্যা নেই। সো এগুলা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। বাট যেগুলো আমাদের দখলে আছে, যেমন অ্যাটমিক স্ট্রাকচার, আপনি তো কেমিস্ট্রিটা পড়ছেন, এত ডিটেলসে না পড়লেও এইচএসসি পর্যন্ত পড়ছেন না, পড়ছেন। কেমিক্যাল বন্ডিংও পড়ছেন, কলার্স শর্ট সিলেবাসের জন্য বাদ হয়েছে তাও অনেকে পড়ছে। তারপরে অ্যাসিড বেস তো অবভিয়াসলি পড়ছি, ইলেকট্রোকেমিস্ট্রিও পড়ছি, থার্মোকেমিস্ট্রি শর্ট সিলেবাসের জন্য বাদ পড়ছে তারপরে অনেকে পড়ছে। সো এই ক্ষেত্রে 4টা চ্যাপ্টারের কনসেপ্ট আপনার অলরেডি জানা আছে, কিন্তু ইজ দ্যাট এনাফ? অবভিয়াসলি না, আপনার একটু বেশি শিখতে হবে। ওকে, এখন বেশি শেখার জন্য যেটুকু লাগবে অবভিয়াসলি ওগুলাতে আমরা ক্লাস ওয়াইজ প্রোভাইড করব। তারপরেও আমি কিছু কথা বলি, অ্যাটমিক স্ট্রাকচার আছে, তারপরে কেমিক্যাল বন্ডিং আছে, তারপরে হচ্ছে অ্যাসিড বেস আছে, তারপরে ইলেকট্রোকেমিস্ট্রি আছে। ধরা যায় যে এগুলার বেশিরভাগ কনসেপ্টই আপনি জানেন, যে ভর্তি পরীক্ষায় যেহেতু অ্যান্সার করে আসা গেছে, তো এগুলার কনসেপ্ট ক্লিয়ার না এটা তো অসম্ভবই না। আর কলাইট সম্পর্কে বলা যায় যে খুব একটা ধারণা নাই, এটার আপনার খুব প্যারা নেওয়ার দরকার নেই। কলাইটস আপনি মুখস্থ টাইপের জিনিস, তো আপনি শেষ মুহূর্তে যদি ভালো করে মুখস্থ করতে পারেন কোনোই প্যারা হবে না। আর তেমনি ভাবে থার্মোকেমিস্ট্রি এর ক্ষেত্রে এটা একটু ভালো করে খেয়াল রাখবেন, এটা করতে পারলে এনাফ আর কি। এখন বই সম্বন্ধে কিছু কথা বলি। কেমিস্ট্রির ক্ষেত্রে বই খুবই ক্রুশিয়াল। এখন এই যে এই জিনিসটা দেখতেছেন, চঞ্চল স্যার যে ক্লাসগুলো নিবে, আমাদের ক্ষেত্রে যা হয়েছে আমি তাই বলতেছি, আবার আমার গুলা টেকেন ফর গ্রান্টেড ধরে নিয়েন না যে এমনই হবে, এটা 100% শিওর তা না। আমার ক্ষেত্রে যা হয়েছে ওইটাই বলতেছি, ওইটার পসিবিলিটি অনেক হাই। চঞ্চল স্যার তিনি স্লাইডে যেগুলা করায় সেখান থেকে কোশ্চেন দেওয়ার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে? সবচেয়ে বেশি আবার কি, আমাদের ক্ষেত্রে 100% কোশ্চেন ওখান থেকেই করছে। এখন কথা আছে, চঞ্চল স্যারের স্লাইডে সবকিছু নাই। চঞ্চল স্যারের স্লাইডে শুধুমাত্র টপিকের নাম আছে, একটা চিত্র আছে, কিংবা 2টা লাইন আছে। এখন আপনি পরীক্ষার হলে আপনার 20 মার্কের কোশ্চেন আছে, আপনি 2 লাইন লিখবেন না, কিংবা একটা চিত্র আঁকাই দিয়ে চলে আসবেন না।
আপনার ওগুলা সম্বন্ধে একটু কিছু লিখতে হবে বা ডিটেলসে হালকা পাতলা লিখতে হবে। হয় বানাই বানাই লিখবেন, বানাই বানাই লিখলে নাম্বার খুব একটা উঠবে না। আর যদি ভালো করে কনস্ট্রাকটিভ ওয়েতে লিখতে চান তাহলে আপনার কোনো একটা বই থেকে ওই টপিকটা পড়তে হবে। এখন বইয়ের ব্যাপারে আবার এতগুলা বই, এখানে হচ্ছে সেন্ট্রাল সায়েন্স, তারপরে মার্টিন সিলভারবার্গ, তারপরে রেমন্ড স্যান্ড, তারপরে হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি। আপনি কি চারটা বই থেকেই পড়বেন, পড়ে খিচুড়ি বানাবেন, বানাই কিছু একটা লিখে দিবেন? এখন কথা হচ্ছে চঞ্চল স্যার এই বই পছন্দ করে সেন্ট্রাল সায়েন্স, আপনি সিলভারবার্গ থেকে লিখলেন, সে কি আপনার নাম্বার দিবে না। এই সকল কারণেই মেইনলি আমাদের এত ডিসকাশন, এছাড়া কিছুই না। ওকে, আই গেস বোঝা যাচ্ছে কথাগুলা। মাহবুব স্যারের ক্ষেত্রে এখন কোন টপিক বা কোন চ্যাপ্টার কোথা থেকে পড়তে হবে আমি এখন ওইটাই মেইনলি আলোচনা করতেছি। তারপরে আমরা ডিটেলসে তো দেখবো ক্লাসে, এক একটা চ্যাপ্টার যখন শুরু হবে তখন আমরা ডিটেলসে দেখতে পারবো। কেমিস্ট্রি এর ক্ষেত্রে আমি যদি মাহবুব স্যারেরটা বলি, প্রথমে মাহবুব স্যারের কথা বলতেছি। এটার ক্ষেত্রে আপনি যদি অ্যাটমিক স্ট্রাকচার, এই যে 1, এটাকে আমি বললাম অ্যাটমিক স্ট্রাকচার 1, এইটা আপনি পড়বেন হচ্ছে সিলভারবার্গের বই থেকে। ওকে, অ্যাটমিক স্ট্রাকচার কোথা থেকে পড়বেন? সিলভারবার্গের বই থেকে। সেকেন্ড, কেমিক্যাল বন্ডিং, এটা কোথা থেকে পড়বেন? কেমিক্যাল বন্ডিং পড়বেন এগেইন সিলভারবার্গের বই থেকে। আচ্ছা, কলয়েডস কোথা থেকে পড়বেন? 3 নম্বর, কলয়েডস পড়বেন হচ্ছে এসেনশিয়ালস অফ ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে। ওকে, তারপরে অ্যাসিড বেসের ক্ষেত্রে, ইলেকট্রোকেমিস্ট্রির ক্ষেত্রে এবং থার্মোকেমিস্ট্রির ক্ষেত্রে আমি বলবো যে এই যে তিনটার ক্ষেত্রে মনে করেন 4, 5, 6, এইটার ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে আপনি এইটাও দেখবেন আর এইটাও দেখবেন, তবে এইটা বেশি ইম্পর্টেন্ট, কেমিস্ট্রি দ্য সেন্ট্রাল সায়েন্স। ওকে, এই বইটা বেশি ইম্পর্টেন্ট রেমন্ড চ্যাং এর তুলনায়। আপনাকে ক্লাসে বলে দিবে কিন্তু রেমন্ড চ্যাং কেনার জন্য, কিন্তু দেখবেন স্যারের স্লাইড গুলা বানাইছে এই বইয়ের থেকে, সেন্ট্রাল সায়েন্স থেকে। ঠিক আছে, কেমিস্ট্রি দ্য সেন্ট্রাল সায়েন্স। এগেইন প্রত্যেকটা বইয়ের পিডিএফ আপনার এই ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই পেয়ে যাবেন। ওকে, সো আপনার বই নিয়ে এত প্যারা খাওয়ার দরকার নেই যে আমি বই করতে ম্যানেজ করবো, গুগলে সার্চ দিব নাকি চ্যাট জিপিটি জিগাবো এই বই কই পাওয়া যাবে, এমন কিছুই না। বই সবকিছুই আপনাকে টিমসে আপলোড করে দেওয়া হবে কিংবা পোস্টের কমেন্ট সেকশনে পেয়ে যাবেন। সেটা কেমিস্ট্রির ক্ষেত্রে সেন্ট্রাল সায়েন্স বলেন কিংবা সিলভারবার্গের বই বলেন বা রেমন্ড চ্যাং এর বই বলেন বা ফিজিক্যাল কেমিস্ট্রির বই বলেন। এবং আমি এই যে আপনাকে বললাম না যে এইটা এখান থেকে পড়বেন, এইটা এখান থেকে পড়বেন, এইটা এখান থেকে পড়বেন, এগুলা কি আমি হাওয়াই ভাষায় বলতেছি যে ইচ্ছা হইলে তাই বললাম যে এই সি এখান থেকে পড়বেন, এখান থেকে পড়বেন, মানে আমার কাছে ভালো লাগছে বলে আমি বলতেছি যে এখান থেকে পড়বেন? অবভিয়াসলি না, আমি বলতেছি কারণ স্যাররা যে সকল স্লাইড বানাইছে সেগুলা এই বই থেকে বানাইছে। দ্বিতীয়ত, স্যাররা যখন ক্লাস নিছে কথার ফাঁকে বলে বসছে যে না, যেমন আমার এই কথাটা এখনো মনে আছে, কেমিক্যাল বন্ডিং এর ব্যাপারে মাহবুব স্যারকে জিজ্ঞেস করা হয়েছিল যে স্যার আমরা কেমিক্যাল বন্ডিং কোন বই থেকে পড়বো? স্যার বলছে চ্যাং এর বই থেকে পড়বো। তা বলছে আল্লাহ, আপনি চ্যাং এর বই থেকে পড়বেন কেন, আপনি সিলভারবার্গের বই থেকে পড়বেন। ঠিক আছে, সো এই কথাটা আমার এখনো মনে আছে। সো এই কারণে আমি আপনাদের সাজেস্ট করতেছি যে এই বইগুলা আপনি যখন মনে করেন অ্যাটমিক স্ট্রাকচার দেখতেছেন, সিলভারবার্গের থেকে পড়া ট্রাই করুন। এখন আপনার পড়ার স্ট্র্যাটেজি কেমন হবে? অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে যে টপিক গুলো আছে আপনি সিলভারবার্গের অ্যাটমিক স্ট্রাকচারে যে ওই টপিক গুলা একটু ডিটেলসে পড়ার চেষ্টা করবেন যে হ্যাঁ এই বিষয়গুলো আছে। খুব টাইম দিতে হবে এমন না, সব পড়তে হবে আপনার এমন না, এবং আপনি ওই সময় পাবেনও না, কারণ আপনার ড্রয়িং করতে হচ্ছে, আপনার ল্যাব অ্যাসাইনমেন্ট করতে হচ্ছে, আপনার ল্যাবের এক্সপেরিমেন্ট আগের দিন কি করতে হবে তার প্রিপারেশন নিতে হচ্ছে, আপনার ভাইভাতে কি কোশ্চেন করবে তার জন্য আপনার পড়তে হচ্ছে। এত কিছুর মধ্যে আসলে সময় বের করা যায় না, এবং এর মধ্যে যদি আপনার খুঁজতে বসতে হয় যে এই বইয়ের থেকে এইটা পড়বো না ওই বইয়ের থেকে ওইটা পড়বো, তাহলে তো বুঝতেন কি হবে। সো এই জন্যই হচ্ছে যে মেইনলি আমাদের এত কথা বলা। এগেইন এখন আমরা কিভাবে অ্যাপ্রোচ নিব, আমি আপনাদের হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার দিয়ে স্টার্ট করব। অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে আমরা এক সেকেন্ড, অ্যাটমিক স্ট্রাকচারে যে সকল টপিক আছে আমরা প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করব। কেমিস্ট্রির ক্ষেত্রে দুই স্যারই কনসেপচুয়াল কোশ্চেন করতে বেশি পছন্দ করে, যে আপনার ওই কনসেপ্ট ক্লিয়ার কিনা। ঠিক আছে, দ্যাট ইজ এনাফ। ম্যাথে খুব একটা ফোকাসই করে না, ম্যাথে ফোকাস করে না বললে করেই না। ওই যে আছে না একটা অঙ্ক যে এত তরঙ্গ দৈর্ঘ্যের জন্য কি বর্ণের আলো দেখা যাবে, ওই যে যেটা যুগ যুগ ধরে এসে যাচ্ছে সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়, ওই একটা কোশ্চেন ম্যাথ হিসেবে আসতে পারে। তা বাদে আর যদি একটা দুইটা ম্যাথ আসে সেটাও আপনার স্লাইড থেকে আসবে।
আপনার মেইন কাজই হবে কনসেপ্ট গুলো ভালো করে আয়ত্তে আনা। আপনি যত সুন্দরভাবে আপনার কনসেপ্ট গুলাকে উপস্থাপন করতে পারবেন, একটা দুইটা ডায়াগ্রাম দিতে পারবেন, যত কনস্ট্রাকটিভ ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারবেন আপনার নলেজটাকে, আপনার মার্ক পাওয়ার পসিবিলিটি তত বেড়ে যাবে। স্যার আপনার খাতা দেখেই মার্ক দিতে ইচ্ছা করবে। ওকে, সো এই ক্ষেত্রে আমরা অ্যাটমিক স্ট্রাকচার দিয়ে স্টার্ট করব। আমরা হচ্ছে কনসেপ্ট এবং বেসিক প্রথমে দেখব। দেন হচ্ছে আমরা প্রবলেম সলভিং এর দিকে যাব। আচ্ছা, এইটাই হচ্ছে এই পর্যন্ত। এখন কেমিস্ট্রির ব্যাপারে আর তেমন কিছু বলার আই গেস নাই। তারপর আরেকবার দেখি অ্যাটমিক স্ট্রাকচার বইয়ের ব্যাপারে কি সবকিছু বলছি সিলভারবার্গ থেকে। আচ্ছা, এটা এখানে আমি লিখে দিতে চাইছিলাম। ওকে, এখানে এক সাইডে আমি এটা লিখে রাখি যে কোনটা কোথা থেকে পড়বেন। 1 2 আপনি পড়বেন হচ্ছে 1 আর 2, এই দুইটা পড়বেন হচ্ছে সিলভারবার্গ থেকে। আর কলয়েডস পড়বেন হচ্ছে এসেনশিয়ালস অফ ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে। 3 পড়বেন হচ্ছে এসেনশিয়ালস অফ ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে। তারপরে আহ, তারপরে কি হবো যে আচ্ছা, বাকি সবগুলো আপনি সেন্ট্রাল সায়েন্স থেকে পড়তে পারেন চাইলে, আর রেমন চ্যাং চাইলে ওইটাও দেখতে পারেন। এই দুইটা বই সমান গুরুত্বপূর্ণ, বাট কনসেপ্টের জন্য এই বইটা বেটার। আর ম্যাথের জন্য আপনি এই বইও দেখতে পারেন। এই দুইটা আপনি নিজেই একটু দেখবেন, দেখে আপনার যেটা বেটার মনে হবে আপনি ওইখান থেকে পড়বেন। আমার কাছে এইটা বেটার মনে হচ্ছে, ডি নাম্বারটা, এই সেন্ট্রাল সায়েন্স, ওই জন্য আমি এটা সাজেস্ট করি। বাট আপনার যদি রেমন চ্যাং ভালো লাগে তাহলে আপনি রেমন চ্যাং এর থেকে পড়বেন। সো 3 4 5 এর জন্য, সরি 4 5 6 এর জন্য আপনি পড়বেন হচ্ছে সেন্ট্রাল সায়েন্স, ডি নাম্বার। ওকে, কেমিস্ট্রির ক্ষেত্রে এগেইন আমি কোনো কিছুই ডিটেলসে যাই নাই, আমি শুধু উপর উপর বলে দিছি যে এই চ্যাপ্টার আছে এবং এই চ্যাপ্টারের জন্য এই বইগুলা বেশি ইম্পর্টেন্ট। আর আমরা কিভাবে সামনের দিকে আগাবো সেটা সম্বন্ধে হালকা একটু আইডিয়া দিছি। এখানে আপনাদের কোনো কোশ্চেন আছে নাকি? হ্যালো হ্যালো হ্যাঁ, শোনা যায়। আর এটা বলতে তোমরা এই কাজটা করতে পারো আর কি, যখন মাহবুব স্যার ক্লাস নেন, মাহবুব স্যার তার স্লাইডে অনেক ইন ডিটেলস আলোচনা করেই দেয় আর কি। হ্যাঁ, ওইটাও একটা আদনান কথা যে যে বইগুলোর কথা বললো, তুমি তো বইটা আগে স্যার স্লাইডটা দেখার সাথে সাথে তোমার স্লাইডে যখন কোনো ঝামেলা হবে তখন তুমি বইটা ফলো করতে পারো, কারণ বইতে অনেক কিছু রয়েছে, তোমার এত নলেজ না নিলেও চলবে। আর স্লাইডে যে টপিকটা আছে ওই টপিকটা তুমি বইটা খুঁজবা, বইটা খোঁজার পরে যখন পাবা তখন ওইটা আরো ইন ডিপ নলেজটা নিবার টপিকটা। এই কাজটা করতে পারো তোমরা। এইটাই হচ্ছে ছিল আজকের মতো আর কি। এখন আর কি যেন বলতে চাচ্ছিল অর্ক? আর হচ্ছে যে আজকের এই কোর্স ওভারভিউ এর উপরে তোমাদের আর কোনো কথাবার্তা, কোনো কিছু জানার ইচ্ছা আছে নাকি আজকে? আর যে কোনো ধরনের কোশ্চেন করা যাইতে পারে, যে হচ্ছে এই এই কোর্সের ব্যাপারে, ওই কোর্সের ব্যাপারে, ফিজিক্স কেমিস্ট্রি কিংবা হচ্ছে মেকানিক্স, যে কোনো কিছু সম্বন্ধে কিছু জানার থাকলে অবভিয়াসলি কোশ্চেন করা যাইতে পারে। আমরা যেটুকু জানি ওইটুকু দিয়ে হেল্প করার চেষ্টা করব। আজকে কোনো কোশ্চেনই নাই আপনার? ভাই ভাইয়া প্রতিটা সাবজেক্টে যত ক্রেডিট কোর্স থাকে, মানে যেরকম আপনি কেমিস্ট্রিটা বলছেন যে 3 ক্রেডিট কোর্স, তো এটা কি সপ্তাহে প্রতি সপ্তাহে 3টা করে ক্লাস থাকবে আমাদের ফার্স্ট সেমিস্টারে যে টার্ম ফাইনাল পরীক্ষা তার আগ পর্যন্ত? ব্যাপারটা এমন নাকি নাকি ওই যে মানে 3 ক্রেডিট কোর্স 3টা ক্লাস হয়ে শেষ, কি না, প্রতিটা আমি সপ্তাহে তোমাদের 3টা বলি, করে শোনো ক্লাস দাঁড়াও। পরীক্ষার আগ পর্যন্ত থাকবে? হ্যাঁ, হ্যাঁ, বলি তোমারে। 14 সপ্তাহের ক্লাস হয় বইতে, একটা একটা টার্মের 14টা সপ্তাহের ক্লাস হয়। 14 সপ্তাহের মধ্যে 3 ক্রেডিটের কোর্স, মানে প্রত্যেক সপ্তাহে 3 ঘন্টা করে তোমার ওই ক্লাসটা করা লাগবে। মানে 3টা করে ক্লাস হয় প্রত্যেক সপ্তাহে। 14 সপ্তাহে 14 গুণ 3 ক্লাস হওয়ার কথা, বাট কি হয়, কোনো 3 সপ্তাহ, তোমার কি বললাম, 3 ক্রেডিটের কোর্সে 4টা সিটি হয়। তোমার হইতে পারে তোমার ক্লাস টাইমে স্যাররা যদি সিটি নেয় তাহলে ওই সপ্তাহের ক্লাসটা তো অফ যাবে আর কি, স্বাভাবিক। এইভাবে ক্লাসটা আর সাফেল করে নিয়ে সিটি গুলো নেবে স্যাররা। আর তোমাদের ওয়ান অন এর ক্ষেত্রে আমি বলি, 2 ক্রেডিটের কোর্স হচ্ছে শুধু একটা, সোসিওলজি, যেটা হচ্ছে এ সেকশন করবে হচ্ছে গভর্নমেন্ট, আর বি
বি আর সি সেকশন পড়বে হচ্ছে সোসিওলজি আর কি, যেটা হচ্ছে হিউম্যানিটিস একটা সাবজেক্ট, এটা হচ্ছে 2 ক্রেডিটের কোর্স। বাদ বাকি তোমার যতগুলো 3টা সেশনাল আছে, ফিজিক্স ল্যাব, কেমিস্ট্রি ল্যাব এবং সিভিল ড্রয়িং, এই 3টা হচ্ছে তোমার 1.5 ক্রেডিটের কোর্স। প্রত্যেক সপ্তাহে একটা করে ক্লাস হবে, 3 ঘন্টার ক্লাস। আর বাকি যতগুলো সাবজেক্ট আছে, মেকানিক, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই 4টা হচ্ছে 3 ক্রেডিটের কোর্স। প্রত্যেক সপ্তাহে তোমার 3টা করে ক্লাস হবে, এবং এই 3 ক্রেডিটের কোর্সে সিটি 2 ক্রেডিটের কোর্সে সিটি 3টা, মানে যত ক্রেডিট তার থেকে একটা করে বেশি সিটি হয় আর এই ক্লিয়ার। জি ভাইয়া, ক্লিয়ার। আর তোমাদের আরেকটা কথা যেটা আমি ফার্স্টে বলছিলাম, আমাদের সিজিপিএ কেমন আসবে সেটা ক্যালকুলেশন করার দরকার নাই। তোমার সিটিতে যত মার্ক থাকবে, তিন তিন গ্রেডে করছে 3টা সিটি মিলে 60-এর মধ্যে যত মার্ক থাকবে, তুমি তত মার্ক টার্ম ফাইনালে ভুল করতে পারবে, মানে তত মার্ক তোমার কাটতে পারবে। তোমার যদি আচ্ছা 56 পাও, 56 মার্ক তুমি কাটতে পারবে, কাটতে পারবে, এমন বিষয়টা তোমার। আচ্ছা আচ্ছা, এখানে আমি একটা জিনিস অ্যাড করি। এই জিনিসটা আমাদের সিনিয়ররা আমাদের বলছে, আমরাও এটা আপনাদের আগে থেকে বলে দিতেছি। সিটির ক্ষেত্রে আপনার চেষ্টা করবেন যতটা ভালো করা সম্ভব ততটা করা, কারণ সিটির সিলেবাস থাকে খুবই কম। আপনার মনে করেন 2 পেজ কিংবা 3 পেজ বা একটা টপিকের উপর পরীক্ষা হবে। এখন আপনি যদি 60 না তুললেও 50 বা 50-এর কাছাকাছি তুলতে পারেন, আপনি নিজেই বুঝতেছেন যে টার্ম ফাইনালে আপনি সেফ থেকে গেলেন 40 মার্ক। যেমন আমাদের ক্ষেত্রে দেখা গেছে অর্কর আমার ফিজিক্সে কিংবা হচ্ছে মেকানিক্সে 55-56 করেছিল। সো এটা আমাদের অনেক বেশি একটা পুশ দিছে যে হ্যাঁ, আমরা টার্ম ফাইনালে 55-56 মার্ক ভুল করলেও সিজি 4 আসবে। বুঝতেছেন এটা কত বড় ধরনের একটা হেল্প করবে আপনার। কিন্তু আপনি সিটিতে যদি মনে করেন গুরুত্ব দিলেন না, প্রথম প্রথম বইটা আসছে গা ছাড়া দিলাম, দিয়ে সিটিতে ভালো মতো পরীক্ষা, সিটির কোনো ভ্যালু নাই, টার্ম ফাইনালে কোপ দিয়ে দিব, ঠিক আছে, এই মেন্টালিটি নিয়ে যদি আপনি শুরু করেন তাহলে আপনি আগেই বুঝে নেন যে আপনার কত মার্ক চলে গেছে। বুঝছেন, কত মার্ক আপনি অলরেডি পিছায় গেছে। সো সিটির ক্ষেত্রে যেহেতু আপনার সিলেবাস ছোট থাকবে, আপনি ট্রাই করবেন যে ভালো করার জন্য, ঠিক আছে, এবং কোশ্চেনও খুব কঠিন করবে না, একটা দুইটা দিবে, এবং ওইখানে যতটা বেশি নাম্বার তোলা যায় ততই বেটার। তত মার্ক আপনি টার্ম ফাইনালে ছাড়তে পারবেন, অল্প যে কথাটা বলবো আর কি একটু আগে। এই তাহলে আর কোনো বড় প্রশ্ন নাই কোনো? আচ্ছা, যদি প্রশ্ন থাকে তাহলে টিমস এর ইউএনএ সেশন আছে, ওখানে প্রশ্ন করতে পারো, ওখানে আমরা ট্রাই করব যত সম্ভব অ্যান্সার দেওয়ার। আর তাহলে আজ এই পর্যন্তই থাক। আর কাল থেকে তোমাদের শিডিউলে ক্লাস শুরু হবে আর কি। প্রত্যেক সপ্তাহে আমরা 2টা করে ক্লাস নেব, আমি একটা ক্লাস নেব, আদনান একটা ক্লাস নেবে। এইভাবে আমরা কন্টিনিউ করবো, তোমাদেরকে আপডেট জানাই দিব আর গ্রুপের পোস্টে বলো বা যেখানে বলো, সব জায়গায় আপডেট জানানো হবে আর কি। তাহলে আজকে মিটিং এই পর্যন্তই, মিটিং এন্ড করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।